সাবস্ক্রাইব করুন ম্যাথস কোচিং ইন বেঙ্গলি ইউটিউব চ্যানেলকে এবং পাশের বেল আইকনটিতে প্রেস করে দিন এরকম লেটেস্ট ভিডিও এবং অনলাইন অঙ্কের ক্লাস সবচেয়ে আগে দেখার জন্য। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু ম্যাথস কোচিং ইন বেঙ্গলি। আজকে আমি WPJEE 2019 সালের লাস্ট পার্ট নিয়ে হাজির হয়েছি, অর্থাৎ WPJEE 2019 সালের ম্যাথসের কোশ্চেনের যে সলিউশন সিরিজ আমাদের চলছিল তার লাস্ট পার্ট আজকে করাবো। অর্থাৎ আজকে আমরা ক্যাটাগরি 3 সমস্ত অঙ্কগুলো করিয়ে আজকে আমরা 2019 সালের কোশ্চেনের সলিউশন সিরিজ শেষ করব। নেক্সট ক্লাস থেকে তোমরা 2018 সালের সলিউশন সিরিজ পাবে এবং লাস্ট 3 ডেজ আমাদের হাতে আছে WPJEE 2021 পরীক্ষার আগে। এই লাস্ট 3 ডেজ মানে হচ্ছে 14th, 15th and 16th জুলাইয়ের মধ্যে 2018 সালের যে WPJEE কোশ্চেন আছে সেই কোশ্চেনটা সলভ করার চেষ্টা করব উইথ কমপ্লিট এক্সপ্লেনেশন। তোমরা ইন্টারনেট, অনলাইন প্ল্যাটফর্ম, বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রিভিয়াস ইয়ার সলিউশনের বই, সব জায়গায় হয়তো সলিউশন পাও, কিন্তু সেই সলিউশনটা কমপ্লিট থাকে না, প্রপার এক্সপ্লেনেশন থাকে না। আমি আমার ক্লাসে একমাত্র সমস্ত সলিউশনের প্রপার এক্সপ্লেনেশন উইথ ডায়াগ্রাম, উইথ গ্রাফ আমি বুঝিয়ে দিই WPJEE কোশ্চেনগুলো। তাই অবশ্যই 2018 সালের কোশ্চেনগুলো দেখার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। এবং সারা বছরই WPJEE হয়তো 17 জুলাই কমপ্লিট হয়ে যাবে, সারা বছরই JEE মেন্স, JEE অ্যাডভান্স, WPJEE ইত্যাদি রিলেটেড, এছাড়া 11, 12 ইত্যাদি সকল কোর্সকে মিলিয়ে বিভিন্ন ধরনের ক্লাস কিন্তু রেগুলারলি আমাদের এই চ্যানেলে আসে। সাথে কিন্তু এই চ্যানেলে অন্যান্য ক্লাস যেমন হয় তেমনই হবে, অন্যান্য স্টুডেন্ট যারা আছো ক্লাস 9, 10 তারাও পাবে। সাথে 11, 12 WPJEE, JEE মেন্স, JEE অ্যাডভান্সের স্পেশাল ক্লাস কিন্তু আসতে থাকবে। তাহলে আজকে আর কথা বাড়াবো না, আজকে মূলত আমরা কিন্তু কোশ্চেন নাম্বার 61 থেকে স্টার্ট করব। ইয়েস, এর আগের ক্লাসে আমরা কোশ্চেন নাম্বার 60 পর্যন্ত করেছিলাম, আজকে কোশ্চেন নাম্বার 61 থেকে স্টার্ট করব, করে কমপ্লিট ক্যাটাগরি 375 পর্যন্ত আমরা আজকে সলভ করে দেবো। ঠিক আছে, তাহলে চলো আজকে ক্লাসটা আমরা স্টার্ট করি। ভিডিও ভালো লাগলে লাইক করতে ভুলো না, বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলো না, আর নতুন হলে কি করতে হবে জানো? তাহলে শুরু করে দিই নাম্বার 61। দেখো কোশ্চেন নাম্বার 61 কি বলছে, লেট a greater than b greater than 0 and in equals to a to the power 1 by n minus b to the power 1 by n, jn equals to a minus b whole to the power 1 by n যদি হয় ফর অল n greater equals to 2 এর জন্য, তাহলে কোন অপশনটা সঠিক? in গ্রেটার দেন না লেস দেন নাকি ইকুয়ালস নাকি এদের সাম, কোনটা কি হবে সেটা আমাকে এখান থেকে বার করতে হবে। আমি সবার প্রথম বলি WPJEE হচ্ছে স্পিড গেম, এই স্পিড গেমে স্পিড খুব একটা বড় এখানে রোলস প্লে করে। তাই এই স্পিডটাকে আমাদের মেনটেন করার জন্য সব সময় দেখতে হবে কতটা শর্টকাটে আমরা অঙ্কগুলো করতে পারি, এবং যে যে অঙ্কগুলো শর্টকাটে করা যাবে, যতটা শর্টকাটে করা যাবে সবটাই আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো। তোমরা মনোযোগ দিয়ে ভিডিওটা, ক্লাসটা সম্পূর্ণ দেখতে থাকো। দেখো এটাকে আমরা যেটা করব, এখান থেকে যদি আমরা অ্যানালিটিক্যালি করতে যাই তো মাথা খারাপ হয়ে যাবে। এটাকে আমরা শর্টকাটে করব কিভাবে, দেখো কোশ্চেন নাম্বার 61 বলছে in দেওয়া আছে আমাদের জন্য a to the power 1 by n minus b to the power 1 by n, আর jn দেওয়া আছে আমাদের জন্য কি a minus b whole to the power 1 by n, এবং এখানে বলা আছে a greater than b greater than 0 আর n greater equals to 2। এখন এটাকে আমরা, বা এই ধরনের অঙ্ক যখনই পড়বে তখনই সবসময় তোমরা a b আর n এর পার্টিকুলার একটা মান ধরে নাও। এই কন্ডিশনকে স্যাটিসফাই করে যদি a b এর মান ধরি, তাহলে আমি এক্ষেত্রে a এর মান 4 ধরতে পারি, b এর মান 2 ধরতে পারি, সুটেবল একটা মান নেবো, যাতে করে দেখো 4 কেন নিচ্ছি, 2 কেন নিচ্ছি বুঝতে পারবে। আর n এর মান আমি যদি, যেহেতু গ্রেটার ইকুয়ালস টু 2 আছে, 2 নিতে পারি। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো, n এর মান 2 হওয়ার অর্থ ওপরে আসবে 1 এর 2, 1 এর 2, 1 এর 2 মানে হচ্ছে রুট ওভার, তাহলে আমার 4 এর রুট করতে অসুবিধা হবে না। আচ্ছা b এর মানটা আমরা 2 নেবো না, তাহলে কি হবে? রুট করতে অসুবিধা হবে, b এর মানটা আমরা 1 নেবো। তাহলে দেখো a greater than b greater than 0 এটাও স্যাটিসফাই করছে, n এর ভ্যালুটাও স্যাটিসফাই করছে। এবার এই ভ্যালুগুলো আমরা জাস্ট এই ইয়েতে বসিয়ে দেবো। তাহলে in টা দাঁড়িয়ে যাবে কি, in হবে 4 to the power half minus 1 to the power half, তার মানে 2 minus 1 সমান 1। আর যে এনটা তাহলে কি দাঁড়িয়ে যাবে, যে এনটা a এর জায়গায় 4, b এর জায়গায় 1 হোল টু দি পাওয়ার 1 এর 2 মানে √3। এখন আমরা সবাই জানি √3 এর মানটা কিন্তু গ্রেটার দ্যান 1 হয়, 1 পয়েন্ট সামথিং কিছু হয়। তাহলে √3 গ্রেটার দ্যান 1, আবার 1 মানে আমাদের পেয়েছি in। তাহলে আমি দেখতে পাচ্ছি যে এনটা গ্রেটার দ্যান in হচ্ছে কখন, যখন a b আর n এর ভ্যালুটা এটা নেওয়া হচ্ছে। এখন একটা জিনিস দেখো, in আর jn এই কন্ডিশনের সমস্ত a b n এর জন্যই যদি সত্যি হয়, তাহলে যে কোনো a b n এর ভ্যালু আমি এখানে বসাই না কেন, যে রেজাল্টটা দেবে সেটা a b n এর আদার্স ভ্যালুসের জন্য কিন্তু সেই সেম রেজাল্ট দেবে। অর্থাৎ jn গ্রেটার দ্যান in হবে ফর অল a গ্রেটার দ্যান b গ্রেটার দ্যান 0 অ্যান্ড n গ্রেটার ইকুয়ালস টু 2। এই সমস্ত কেসের জন্যই কিন্তু এটা হোল্ড করবে। আমি খুব শর্টকাটে বার করলাম, এবং এখানে অপশন দেখো in লেস দ্যান jn, অর্থাৎ অপশন এ ইজ দ্য রাইট অপশন হিয়ার। তো এই ধরনের অঙ্ক যখন দেবে তোমরা অবশ্যই কোনো কিছু না ভেবে এই কন্ডিশনটাকে স্যাটিসফাই অবশ্যই করাতে হবে, দিয়ে তোমরা মানটা বসিয়ে দেখো, যেটা রেজাল্ট আসবে সেটাই হবে ফাইনাল রেজাল্ট।
নেক্সট কোশ্চেন দেখো 62, এটা একটা ভেক্টরের অঙ্ক। বলছে লেট আলফা বিটা গামা বি 3 ইউনিট ভেক্টরস। ইউনিট ভেক্টর মানে তোমরা জানো যার মডিউলাসটা 1 হয়, সাচ দ্যাট আলফা ক্রস বিটা ক্রস গামা ইকুয়ালস টু হাফ ইন্টু বিটা প্লাস গামা, where alpha cross beta cross gamma equals to ওর যে আলফা ক্রস বিটা ক্রস গামা অর্থাৎ হচ্ছে ভেক্টর ট্রিপল প্রোডাক্টকে ভাঙলে আমরা যেটা পাই আলফা ডট গামা বিটা মাইনাস আলফা ডট বিটা গামা। এখন বলছে ইফ বিটা ইজ নট প্যারালাল টু গামা, বিটা গামার সঙ্গে যদি প্যারালাল বা সমান্তরাল না হয়, এটার অর্থ হচ্ছে বিটা ক্রস গামাটা নট ইকুয়ালস টু জিরো, কারণ প্যারালাল হলে ক্রস প্রোডাক্ট জিরো হয়ে যায়। তাহলে বিটা ইজ নট প্যারালাল টু গামা, বিটা ক্রস গামাটা যদি নট ইকুয়ালস টু জিরো হয় তাহলে কি হবে, দেন দ্য অ্যাঙ্গেল বিটুইন আলফা বিটা, আলফার বিটার মাঝখানে অ্যাঙ্গেলটা কি হবে সেটা আমাদের বার করতে হবে। ওকে, দেখো আমার এখানে কি কি ইনফরমেশন দেওয়া আছে আর কি কি বার করতে হবে এই জিনিসটাকে আমাকে মাথায় ঢোকাতে হবে। আমার এখানে ইনফরমেশন দেওয়া আছে আলফা বিটা গামা আর দ্য ইউনিট ভেক্টর, দ্যাট মিনস দেয়ার মডিউলাস উইল বি 1, mod beta equals to 1, mod gamma equals to 1, all are 1. ওকে, অ্যান্ড সেকেন্ড যে আমাদের ইনফরমেশনটা দেওয়া আছে সেটা হচ্ছে আলফা ক্রস বিটা ক্রস গামা ইকুয়ালস টু হাফ ইন্টু বিটা প্লাস গামা। ওকে, এটা হাফ। আর একটা ইনফরমেশন দেওয়া আছে যেটা আমরা অলরেডি জানি, আলফা ক্রস বিটা ক্রস গামা, এটা মানে হয় দেখো আলফা গামা বিটা, আলফা ডট গামা বিটা মাইনাস কিন্তু হয়ে যায় আলফা ডট বিটা গামা। ওকে, এখন এটা স্কেলার প্রোডাক্ট, এগুলো স্কেলার কোয়ান্টিটি, শুধু এটা ভেক্টর এটা ভেক্টর। এবার এখান থেকে আমাকে কি করতে হবে, আলফার বিটার মাঝের অ্যাঙ্গেলটা বার করতে হবে। যদি আলফা বিটার মাঝের অ্যাঙ্গেলটা ঠিক এরকমভাবে থিটা হয় তাহলে আমাকে থিটার ভ্যালুটা বার করতে হবে। কী করে করবো দেখো, প্রথমে এইটার এইটা দুটোরই লেফট হ্যান্ড সাইডটা একই আছে, তাহলে দুটোর লেফট হ্যান্ড সাইড একই হলে রাইট হ্যান্ড সাইড একই হবে। সেই অনুযায়ী আমরা লিখবো আলফা গামা, এটা সব স্কেলার কোয়ান্টিটি তাই ভেক্টর চিহ্ন আমি দেবো না, বিটা মাইনাস আলফা ভেক্টর ডট বিটা ভেক্টর, এই টোটাল প্রোডাক্টটা স্কেলার কোয়ান্টিটি গামা ইকুয়ালস টু, দেখো এর রাইট হ্যান্ড সাইড হচ্ছে হাফ বিটা প্লাস হাফ গামা ভেক্টর। ওকে, এবার একটা জিনিস খেয়াল করে দেখো, রাইট হ্যান্ড সাইডেও বিটা ভেক্টর গামা ভেক্টর, লেফট হ্যান্ড সাইডেও বিটা ভেক্টর গামা ভেক্টর। লেফট অ্যান্ড রাইট দুটো সাইডেই যদি আমরা বিটা আর গামার কোএফিসিয়েন্টগুলো কম্পেয়ার করি, যেহেতু এখানে এই পোর্শনটা হচ্ছে স্কেলার পার্ট, এই পোর্শনটা স্কেলার কোয়ান্টিটি, এখানে বিটার আগে স্কেলার কোয়ান্টিটি গামার আগে স্কেলার কোয়ান্টিটি, তো আমি যদি কম্পেয়ার করি উভয় দিকে বিটা গামার কোএফিসিয়েন্টগুলো, তাহলে বিটা গামার কোএফিসিয়েন্ট যদি কম্পেয়ার করা হয় তাহলে আলফা ডট গামা এটা সমান হাফ আর আলফা ডট বিটা এটা সমান আসছে মাইনাস হাফ। ওকে, যেহেতু মাইনাস সিম্বল আছে। এবার দেখো আমার আলফা বিটার মাঝের অ্যাঙ্গেল বার করতে হলে আলফা ডট বিটাটাই চাই, কারণ আলফা ডট বিটা মানে আমরা জানি মড আলফা মড বিটা কস থিটা ইজ ইকুয়াল টু মাইনাস হাফ। এবার মড আলফা মড বিটা যেহেতু ইউনিট ভেক্টর 1, তাহলে হয়ে যাচ্ছে কস থিটা ইজ ইকুয়াল টু মাইনাস হাফ। এখন হাফ হচ্ছে কস পাই বাই 3 মান। ওকে, কস 60 মান হাফ। আবার মাইনাস কস পাই বাই 3 কে আমরা এইভাবে লিখতে পারি, কস পাই মাইনাস পাই বাই 3 প্লাস হয়ে গেল, তার মানে এটা হচ্ছে কস 2 পাই বাই 3। তাহলে আলটিমেটলি কস থিটা সমান পাচ্ছি কস 2 পাই বাই 3, তাহলে থিটা সমান হয়ে যাবে 2 পাই বাই 3। তো হিয়ার 2 pi by 3 is the angle between the vector alpha and beta, and this is the answer, and option D is the right option here. Okay, question number 63 দেখো, এটা একটা ভেক্টরসের অঙ্ক। দ্য পজিশন, চারটে পয়েন্টের পজিশন ভেক্টর দেওয়া আছে, আমি সেটা বলছি না, তোমরা কোশ্চেনটা দেখে নাও, কোশ্চেন ডেসক্রিপশন বক্সে আছে, ওখান থেকে ডাউনলোড করে নিতে পারো, এবং সেই কোশ্চেনের সিরিয়াল অনুযায়ী কিন্তু এখানে সিরিয়ালটা মিলবে। তো চারটে পয়েন্ট দেওয়া আছে, সেই চারটে ভেক্টর পয়েন্টকে দেখাতে হবে যে এরা চারটি একটা প্লেনে লাই করছে, অর্থাৎ এই চারটে পয়েন্ট কোপ্লেনার, এটা দেখাতে হবে, সমতলিক দেখাতে হবে। তো সমতলিক দেখানোর নিয়ম তোমরা সবাই জানো, খুব সহজ অঙ্ক এটা। প্রথম আমরা কি করব, আমাদের এ বি সি ডি চারটে পয়েন্ট আছে, সবার প্রথম আমরা এ বি ভেক্টর বার করব, এসি ভেক্টর বার করব, এডি ভেক্টর বার করব। এই তিনটে ভেক্টর কি হয় দেখব। এখন যদি এবিসিডি একটা সমতলে লাই করে অর্থাৎ সমতলিক হয়, তাহলে এই তিনটে ভেক্টরও একই সমতলে থাকবে। এই তিনটে ভেক্টর একই সমতলে থাকার সূত্র হচ্ছে তাদের স্কেলার ট্রিপল প্রোডাক্ট সবসময় 0 হয়, তার মানে এ বি এসি এডি বক্স অফ এটা সমান 0, কারণ বক্স অফ এটা দিয়ে বোঝানো হয় স্কেলার ট্রিপল প্রোডাক্ট, বা এটা মানে এটা হয় এ বি ডট এসি ক্রস এডি, এটা সমান 0। আবার এটাকে আমরা ডিটারমিনেট ফর্মে লিখব, সেটাও আমরা করব। তার আগে আমাদেরকে সবার প্রথম এ বি এসি এডিটাকে ক্যালকুলেট করতে হবে। তবে এখানে এ দেওয়া আছে 3i মাইনাস 2j মাইনাস কে, বি দেওয়া আছে 2i মাইনাস 3j প্লাস 2k, এইভাবে সি ডি দেওয়া আছে। তো আমি যদি প্রথম এ বিটা ক্যালকুলেট করি, আমরা জানি পজিশন ভেক্টর অফ বি মাইনাস পজিশন ভেক্টর অফ এ যদি করা হয় তাহলে এ বিটা আসবে মাইনাস আই মাইনাস জে প্লাস 3k। ওকে, তারপরে এসি ভেক্টর যেটা আসবে সেটা হচ্ছে 2i
প্লাস জে প্লাস 3k। ওকে, তোমরা ক্যাপগুলো দেবে, আমার এখানে সব হয়তো ক্যাপ দেওয়া হচ্ছে না, ইউনিট ভেক্টর যেহেতু প্রত্যেকটা ক্যাপ দিতে হবে। তারপরে এডিটা ধরো আসবে আই প্লাস জে প্লাস ল্যামডা প্লাস 1k। আমাদেরকে যেটা করতে হবে যে ল্যামডার ভ্যালুটাকে বার করতে হবে। বলে দেওয়া আছে 4টে পয়েন্ট কোপ্লেনার, তাহলে ফাইন্ড দ্য ভ্যালু অফ দ্য ল্যামডা। তো ল্যামডার ভ্যালুটা আমাদেরকে বার করার জন্য আমরা কি করব, যেহেতু 4টে পয়েন্ট কোপ্লেনার, তাহলে 3টে ভেক্টর কোপ্লেনার, 3টে ভেক্টর স্কেলার ট্রিপল প্রোডাক্ট 0 হবে, এবং সেটাকে আমরা ডিটারমিনেট ফর্মে লিখলে কি পাবো, -1 -1 3 2 1 3 1 1 ল্যামডা প্লাস 1 ইকুয়ালস টু 0। এটাকে আমরা এক্সপ্যান্ড করব। এবার দেখো এটাকে এক্সপ্যান্ড করলে যেটা আসবে, আমি এখান থেকে করব -1 ইন্টু ল্যামডা প্লাস 1 -3 প্লাস 1, এটার ক্ষেত্রে হবে 2 ইন্টু ল্যামডা প্লাস 1 -3 অ্যান্ড 3 ইন্টু 1 ইকুয়ালস টু 0। ওকে, এবার এখান থেকে আমাকে ল্যামডার ভ্যালুটা বের করতে হবে। ল্যামডাটা তাহলে কি আসছে দেখো, এখান থেকে হচ্ছে মাইনাস ল্যামডা -1 প্লাস 4 প্লাস 3 প্লাস ওখান থেকে হচ্ছে 2 ল্যামডা প্লাস 2 -3 প্লাস 3 ইকুয়ালস টু 0। এবার এখান থেকে আমি যদি 3 3 ক্যান্সেল করি, এখানে আছে -1 3 2, দ্যাট মিনস মাইনাস ল্যামডা 2 ল্যামডা প্লাস ল্যামডা, আর এখানে হচ্ছে প্লাস 4 equals to 0. That means lambda equals to -4 is the value of lambda, and here option D is the right option. Next question দেখো, question number 64 কি বলছে, a particle starts at origin and moves 1 unit horizontally to the right and reaches P1, then it moves half unit vertically up and reaches P2, then it moves 1/4 unit horizontally to right and reaches P3, and এইভাবে মানে একটা পয়েন্ট, একটা পার্টিকেল বা একটা পয়েন্ট কি হচ্ছে না, দেখো আমি যদি গ্রাফটা আঁকি সেটা কিছুটা এরকম হবে, এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস। প্রথম বলা হয়েছে কি পার্টিকেল স্টার্টস অ্যাট অরিজিন, অর্থাৎ অরিজিনে পার্টিকেলটা দাঁড়িয়ে আছে, সেখান থেকে ফার্স্ট মুভিংটা স্টার্ট করছে। প্রথম যে মুভিং হচ্ছে হরাইজনালি 1 ইউনিট মুভ করছে রাইট হ্যান্ড সাইডে, অর্থাৎ ডান দিকে আমি ধরলাম এই জায়গাটায় মুভ করে এলো, এটা 1 ইউনিট, তার মানে পয়েন্টটা হবে 1,0, পয়েন্টটার নাম দিচ্ছে ওরা P1। P1 এ আসার পর পার্টিকেলটা আবার ভার্টিক্যালি আপওয়ার্ড হাফ ইউনিট যাচ্ছে, অর্থাৎ আমি যদি ধরি এটা হাফ ইউনিট, তাহলে এইখানে P2 পয়েন্টে রিচ করছে, তাহলে P2 পয়েন্টের কোঅর্ডিনেট কী হবে, এক্স কোঅর্ডিনেটটা সেম থাকবে, ওয়াই কোঅর্ডিনেটটা হয়ে যাবে হাফ। P2 পর আবার কি হচ্ছে না, আবার 1/4 ইউনিট হরাইজনালি মুভ করছে, হরাইজনালি রাইট হ্যান্ড সাইডে মুভ করছে এতটা, এখানে গিয়ে P3তে আসছে। P3 তাহলে কোঅর্ডিনেট হয়ে যাবে 1 + 1/4। হরাইজনালি মুভ করলে এক্স কোঅর্ডিনেটটা বাড়ছে, ডান দিকে মুভ করলে এক্স কোঅর্ডিনেট বাড়বে, বাঁ দিকে মুভ করলে এক্স কোঅর্ডিনেটটা কমবে, আর ভার্টিক্যালি আপওয়ার্ডে উঠলে ওয়াই কোঅর্ডিনেটটা বাড়বে, ভার্টিক্যালি ডাউনওয়ার্ড হলে ওয়াই কোঅর্ডিনেটটা কমবে। তো সেই হিসাব করে এটা হয়ে যাচ্ছে এইটা। P3 পর আবার P4 কি হচ্ছে না, 1/8 ইউনিট ভার্টিক্যালি ডাউনওয়ার্ড নামছে, তাহলে P5 যেটা P4 যেটা সেটা এক্স কোঅর্ডিনেটটা যেমন ছিল তেমন রইল, ওয়াই কোঅর্ডিনেটটা হাফ থেকে 1/8 কমে গেল যেহেতু ডাউনওয়ার্ড নেমেছে। P4 এর পর P5 এ যাচ্ছে, একইভাবে হরাইজনালি ডান দিকে যাচ্ছে, এবং ডান দিকে কত ইউনিট যাচ্ছে, 1/16 ইউনিট যাচ্ছে, তাহলে এক্স কোঅর্ডিনেটটা চেঞ্জ হয়ে যাবে। আলটিমেটলি P5 এর কোঅর্ডিনেট হবে 1 + 1/4 + 1/16। আমি প্লাস প্লাস কেন লিখছি, যোগটা আমি এখন করব না, আমার যোগ করার প্রয়োজন নেই, কারণ এটা চলতেই থাকবে। আর ওয়াই কোঅর্ডিনেটটা এসছে হাফ - 1/8, এবং এইভাবে চলতেই থাকবে। তাহলে বলছে এইভাবে যদি চলতেই থাকে অ্যান্ড শো অন, তাহলে লাস্ট আমার এনতম একটা কোঅর্ডিনেট Pn পাওয়া যাবে, যেখানে xn yn, xn হবে x কোঅর্ডিনেট, yn হবে y কোঅর্ডিনেট। সেই xn yn যদি এটা হয়, তাহলে xn এর লিমিটিং ভ্যালু অ্যাজ n টেন্স টু ইনফিনিটি, এটা হবে আলফা বলে দেওয়া হয়েছে, আর লিমিট n টেন্স টু yn যদি হয় বিটা, তাহলে আলফা কমা বিটা সমান কত। ভালো করে অঙ্কটা আশা করি বুঝতে পেরেছো, যদি বুঝতে না পারো কমেন্ট বক্স তো খোলাই আছে, কমেন্ট করবে। এবার আমি অঙ্কটার বাকি পোর্শনটা করছি। 64 দেখো, আমাকে বার করতে হবে লিমিট আলফা ইকুয়ালস টু লিমিট n টেন্স টু ইনফিনিটি xn। তাহলে সবার প্রথমে xn সিকোয়েন্সটা কি বার করব, তারপর সেটাকে লিমিটিং ভ্যালু নেবো। আর আরেকটা জিনিস বার করতে হবে, সেটা হচ্ছে বিটা লিম n টেন্স টু ইনফিনিটি yn। তাহলে দেখো এখান থেকে লিমিট n টেন্স টু ইনফিনিটি xn কি দাঁড়াবে, অর্থাৎ ইনফাইনাইট নাম্বার পর্যন্ত আমি যে পার্টিকেলটা যদি এই একই পাথ ফলো করে করে এগিয়ে যায়, তাহলে সেক্ষেত্রে xnটা হয়ে যাচ্ছে কি 1 + 1/4 + 1/16
প্লাস 1/64 প্লাস এইভাবে ডট 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 করে চলতেই থাকবে। এবং আমি এটা দেখতে পাচ্ছি একটা ইনফাইনাইট জিপি সিরিজ। ইনফাইনাইট জিপি সিরিজের ফার্স্ট টার্ম হচ্ছে 1 এবং এর কমন রেশিও বা সাধারণ অনুপাত হচ্ছে 1/4। তাহলে এই ইনফাইনাইট জিপি সিরিজটা মানেই হচ্ছে ইনফাইনাইট জিপি সিরিজটা সাম আমি যদি বার করতে পারি এসটা, তাহলে সেটাই হবে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি xn। তাহলে আলফা সমান হয়ে যাবে এস মানে হচ্ছে সাম অফ দিস ইনফাইনাইট জিপি সিরিজ। ইনফাইনাইট জিপি সিরিজের সামের ফর্মুলা আমরা জানি a বাই 1 মাইনাস আর বা r মাইনাস 1 যদি r গ্রেটার দ্যান 1 হয়। এখানে যেহেতু আর লেস দ্যান 1 তো 1 মাইনাস আর হবে। a এর ভ্যালু 1 মাইনাস 1/4, তার মানে এটা হয়ে যাবে 4/3। ওকে, তো 4/3 হলো আলফার ভ্যালু। ঠিক একইভাবে আমরা যখন বিটার ভ্যালু চাইবো তাহলে বিটা ইকুয়ালস টু লিমিট n টেন্ডস টু ইনফিনিটি yn-টা কী হবে? প্রথম পদটা আছে yn এর হাফ, তারপরেরটা আছে -1/8। দেখো হাফ থেকে -1/8, তারপরেরটা কী হবে? হাফ থেকে -1/8 কীভাবে এসছে? হাফের সঙ্গে আমরা -1/4 গুণ করে -1/8 এসছে। -1/8-এর সঙ্গে আবার যদি -1/4 গুণ করি তাহলে এটা হবে প্লাস 1/32, এইভাবে মাইনাস চলতেই থাকবে ইনফাইনাইট যেহেতু আছে ডট ডট ডট। তাহলে এটাও একটা ইনফাইনাইট জিপি সিরিজ এবং এই ইনফাইনাইট জিপি সিরিজের সামটাই হবে বিটা। এবং এক্ষেত্রে প্রথম পদ a ইকুয়াল টু হচ্ছে হাফ, আর কমন রেশিও হচ্ছে এখানে -1/4। তাহলে সেই হিসাবে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি a বাই 1 মাইনাস আর করলে হাফ বাই 1 মাইনাস বা 1 প্লাস 1/4 হয়ে যাবে। এবং এটা হয়ে যাচ্ছে দেখো হাফ গুণিত এখানে হয়ে যাবে 4/5 সমান 2/5। তাহলে আমি আলটিমেটলি আলফা পাচ্ছি 4/3 আর বিটা পাচ্ছি 2/5। তাহলে এটাই হচ্ছে আলফা কমা বিটার ভ্যালু। এবং দেখো এটা তোমাদের আছে অপশান বি এ, তো অপশান বি ইজ দ্য কারেক্ট অপশান হিয়ার। দেখো কোশ্চেন নাম্বার 65 বলছে ফর এনি নন জিরো কমপ্লেক্স নাম্বার জেড দ্য মিনিমাম ভ্যালু অফ মড জেড প্লাস মড অফ জেড মাইনাস 1। মড জেড প্লাস মড অফ জেড মাইনাস 1 এর মিনিমাম ভ্যালু কী হবে সেটা আমাদের বার করতে হবে। এটার জন্যে আমাদেরকে একটা রেজাল্ট মনে করতে হবে, যেটা আমরা অলরেডি কমপ্লেক্স নাম্বারের চ্যাপ্টার পড়ে এসেছি, যে দুটো কমপ্লেক্স নাম্বার যদি Z1 Z2 হয় তাহলে এক্ষেত্রে দুটো রেজাল্ট দিয়ে অঙ্কটা করা যাবে। ফার্স্ট ফর্মুলা তোমরা এটা ধরতে পারো, এটা জানো মড Z1 প্লাস মড Z2 এটা অলওয়েজ গ্রেটার ইকুয়ালস টু হয় মড অফ Z1 প্লাস Z2। আর একটা ফর্মুলা আমরা শিখেছি মড Z1 প্লাস মড Z2 গ্রেটার ইকুয়ালস টু মড Z1 মাইনাস Z2। যে কোনো একটা ফর্মুলায় ফেললেই হবে। দেখো ফার্স্ট ফর্মুলাটা ইউজ করে আমরা এখানে যদি সলভ করি আমাদেরকে কিছুটা কাস্টমাইজ করে নিতে হবে। যেমন Z1 সমান Z বসাবো, কিন্তু Z2 সমান আমরা 1 মাইনাস Z বসাবো। তার কারণ হচ্ছে কি সেটা এক্ষুনি দেখতে পাবে। এবার দেখো প্রথমে তাহলে লেফট হ্যান্ড সাইডে হবে মড জেড প্লাস মড অফ 1 মাইনাস জেড গ্রেটার ইকুয়ালস টু কী হচ্ছে না জেড প্লাস 1 মাইনাস জেড। মাইনাস জেড প্লাস জেড কেটে যাচ্ছে। লেফট হ্যান্ড সাইডটা দেখো মড জেড প্লাস, এখানে ভালো করে খেয়াল করে দেখো মড 1 মাইনাস জেড আছে, কিন্তু আমাদেরকে আনতে হবে লেফট হ্যান্ড সাইডে মড জেড মাইনাস 1। কী করবো? কিছুই করবো না, মাইনাসটা কমন নেবো, জেড মাইনাস 1 গ্রেটার ইকুয়ালস টু মড অফ 1 মানে 1। যেহেতু মড ভ্যালু আছে তাহলে মাইনাসটা কিন্তু প্লাস হয়ে যাবে, তাই মড জেড প্লাস মড অফ জেড মাইনাস 1ই আসবে গ্রেটার ইকুয়ালস টু 1। তার মানে আমি দেখতে পাচ্ছি এই লেফট হ্যান্ড সাইড পুরো টার্মটার কিন্তু মিনিমাম ভ্যালু দাঁড়াচ্ছে 1, অতএব মিনিমাম ভ্যালু ইকুয়ালস টু 1। আর যদি আমরা সেকেন্ড ফর্মুলাটা কাজে লাগাই তাহলে আমাদেরকে ডাইরেক্ট কী করতে হবে? Z1 সমান জেড, Z2 সমান জেড মাইনাস 1 ধরলেই হবে। তাহলে মড Z1 মানে মড জেড প্লাস মড অফ জেড মাইনাস 1 গ্রেটার ইকুয়ালস টু জেড মাইনাস জেড প্লাস 1 ক্যান্সেল হয়ে যাবে। তাহলে এখান থেকে মড জেড প্লাস মড জেড মাইনাস 1 গ্রেটার ইকুয়ালস টু 1 সেম জিনিস পাবো। তো যে কোনো একটা তোমরা ফর্মুলার মধ্যে কাজে লাগিয়ে করতে পারো, কোনো অসুবিধা নেই। এরপর আমি চলে যাবো নেক্সট প্রবলেম। এরপর শুরু করছি আমরা কোশ্চেন নাম্বার 66। এটা ক্যাটাগরি 3 অঙ্ক, অর্থাৎ এখানে মাল্টিপল কারেক্ট অ্যান্সার হবে, এখানে কোনো নেগেটিভ মার্কিং নেই এবং যতগুলো সঠিক উত্তর ততগুলি উত্তর দিতে পারলে তবেই তোমরা ফুল মার্কস 2 পাবে। এবং যদি সঠিক উত্তর সবকটা নাও দাও, হয়তো দুটো সঠিক উত্তর হবে, তোমরা একটা দিতে পারলে তার জন্য কিন্তু এখানে পার্ট মার্কিংয়ের ব্যবস্থা আছে। কিন্তু যদি সঠিক উত্তরের মধ্যে একটাও সঠিক উত্তরের সাথে একটাও ভুল উত্তর দাও তাহলে কিন্তু পুরোটা কি ভুল হিসাবে গণ্য হবে, সেক্ষেত্রে তোমরা 0 পেয়ে যাবে। তো এই হচ্ছে এই ক্যাটাগরি 3 ফান্ডা। এবার আমরা চলে যাবো কোশ্চেন নাম্বার 66, যেটা প্রথমেই একটা ম্যাট্রিক্সের অঙ্ক দিয়ে শুরু হচ্ছে। ম্যাট্রিক্সটা কি বলছে না, একটা ম্যাট্রিক্স দেওয়া আছে 3 0 3 0 3 0 3 0 3। এবার বলছে রুট অফ দ্য ইকুয়েশন ডিটারমিনেট a মাইনাস ল্যামডা i3। ডিটারমিনেট a মাইনাস ল্যামডা i3 ইকুয়ালস টু 0, এই ইকুয়েশনটার রুটগুলো কি বার করতে হবে যেখানে a ম্যাট্রিক্সটা দেওয়া আছে। তাহলে সবার প্রথম আমরা ডিটারমিনেট a মাইনাস ল্যামডা i3টা কী হবে সেটা দেখে নেব।
তাহলে এটা ডিটারমিনেন্ট এটা যেহেতু এরকম আছে 3 মাইনাস ল্যামডা হয়ে যাবে 0 3, শুধু ডায়াগোনাল এলিমেন্টগুলো থেকে মাইনাস ল্যামডা হবে, বাদবাকি এলিমেন্টগুলো যা আছে সব সেম থাকবে। 3 0 3 মাইনাস ল্যামডা, এটা ইকুয়ালস টু 0 বলা আছে। তাহলে এই ইকুয়েশনটা বা এই ডিটারমিনেন্টটাকে আমি যদি এক্সপ্যান্ড করি, এক্সপ্যান্ড করলে এখান থেকে আমাকে ল্যামডার ভ্যালুটা বার করতে হবে। তাহলে সবার প্রথম দেখো এই অঙ্কটায় ক্যালকুলেশন একটু বেশি হবে, এছাড়া আর এই অঙ্কটার মধ্যে কিছু নেই। কিউ, ওকে। তারপরে দেখো +3 ইন্টু মাইনাস টু 0, ওকে। তাহলে এটা হচ্ছে 3 মাইনাস ল্যামডার হোল কিউব মাইনাস 9 3 মাইনাস ল্যামডা ইকুয়ালস টু 0, ওকে। এবার একটা জিনিস দেখো, এটাকে আমি যদি ভাঙি তাহলে 27 মাইনাস এটা হবে 3 ইন্টু 3 স্কোয়ার ল্যামডা প্লাস 3 ইন্টু 3 ইন্টু ল্যামডা স্কোয়ার মাইনাস ল্যামডা কিউব মাইনাস 27 প্লাস 9 ল্যামডা ইকুয়ালস টু 0, ওকে। এবার একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে -27 + 27 কেটে যাচ্ছে, আমি সাজিয়ে নিই এটাকে মাইনাস ল্যামডা কিউব, তারপরে এখানে দেখো 9 ল্যামডা স্কোয়ার, ওকে, প্লাস 9 ল্যামডা স্কোয়ার, এখানে দেখো -27 ল্যামডা, এখানে 9 ল্যামডা, তো -18 ল্যামডা হয়ে গেল, ইকুয়ালস টু আমার কি আসছে 0। আমি যদি মাইনাস ল্যামডা কমন নিই, ল্যামডা স্কোয়ার প্লাস 9 ল্যামডা মাইনাস 18 ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে আমি বুঝতেই পারছি ল্যামডার একটা ভ্যালু 0 আসবে। তাহলে ল্যামডা ইকুয়ালস টু 0 অর ল্যামডা স্কোয়ার প্লাস 9 ল্যামডা মাইনাস 18 ইকুয়ালস টু 0। এটাকে আমরা এবার মিডল টার্ম ফ্যাক্টর করব। আচ্ছা, আমাদের এখানে সাইনটা একটু গোলমাল হয়ে গেছে, মাইনাস ল্যামডা নেওয়ার জন্য ল্যামডা স্কোয়ার মাইনাস 9 ল্যামডা প্লাস 18 হবে, তাহলে এখানটা হয়ে যাবে মাইনাস, এখানটা হয়ে যাবে প্লাস, তার মানে ল্যামডা স্কোয়ার, এটাকে যদি ভাঙা হয় -6 ল্যামডা মাইনাস 3 ল্যামডা প্লাস 18, ঠিক আছে, ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে আমি পাবো ল্যামডা ইন্টু ল্যামডা মাইনাস 6 মাইনাস 3 ল্যামডা মাইনাস 6 ইকুয়ালস টু 0, তার মানে এটা হচ্ছে ল্যামডা ইকুয়ালস টু 3 and 6। অতএব ল্যামডার আমি তিনটে ভ্যালু পেলাম 0 3 6, আর কোনো ল্যামডার ভ্যালু পাবো না। তাহলে দেখো আমরা জানি মাল্টিপল কারেক্ট অ্যান্সার হয়, কিন্তু এক্ষেত্রে আমাদের একটাই অ্যান্সার আসছে, কোনো অসুবিধা নেই, যা আসছে সেটাই হবে অ্যান্সার, অ্যান্ড অপশন বি এটা হচ্ছে রাইট অপশন। নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 67 কি বলছে, স্ট্রেট লাইন্স x মাইনাস ওয়াই ইকুয়ালস টু 7 অ্যান্ড x প্লাস 4y ইকুয়ালস টু 2 ইন্টারসেক্ট অ্যাট বি। অর্থাৎ দুটো স্ট্রেট লাইন এখানে বলা আছে, এই দুটো স্ট্রেট লাইন বি এতে ইন্টারসেক্ট করছে, যেখানে আমি এটাকে ধরতে পারি x মাইনাস ওয়াই ইকুয়ালস টু 7 আর অপরটা হচ্ছে x প্লাস 4y ইকুয়ালস টু 2। তো এই দুটো বি এতে ইন্টারসেক্ট করছে। এবার বলছে পয়েন্টস এ অ্যান্ড সি আর শো চোজেন অন দিস টু লাইন সাচ দ্যাট এ বি ইকুয়ালস টু এসি। অর্থাৎ এ আর সি এই দুটো লাইনে এমনভাবে চয়েস করা হচ্ছে যাতে করে এ বি, অর্থাৎ এটা যদি এ হয় এ বি ইকুয়ালস টু এটা এসি হতে হবে, অর্থাৎ এই সাইডটার এই সাইডটা সেম হতে হবে। তাহলে কি হবে, দ্য ইকুয়েশন অফ লাইন এসি পাসিং থ্রু 2, -1, অর্থাৎ এই এসি লাইনটার ইকুয়েশনটা খুঁজে বার করতে হবে, যে লাইনটা বলে দেওয়া আছে 2, -7 বিন্দু দিয়ে গেছে। দেখো এই দুটো বাহু যদি সমান হয় তাহলে আমরা বুঝতেই পারছি এই ত্রিভুজটা সমদ্বিবাহু ত্রিভুজ, যার এ বি সমান হচ্ছে এসি, আর এ বি এসি যদি সমান হয় তাহলে অবভিয়াসলি এই কোণটা আর এই কোণটা সমান হবে, অর্থাৎ এ বি আর বিসির মধ্যবর্তী কোণ আর এসি আর বিসির মধ্যবর্তী কোণ এই দুটো কোণ সমান হবে। এখন একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে এ বি যে স্ট্রেট লাইনটা আছে তার ইকুয়েশনটা দেওয়া আছে x মাইনাস ওয়াই ইকুয়ালস টু 7। এখান থেকে আমি এর যদি প্রবণতা বা স্লোপটা বার করি তাহলে এক্ষেত্রে স্লোপ হয়ে যাবে m1 সমান 1, আর এই বিসির স্ট্রেট লাইনের ইকুয়েশনটা হচ্ছে x প্লাস 4y ইকুয়ালস টু 2, তাহলে এক্ষেত্রে এর স্লোপ m2 ইকুয়ালস টু হয়ে যাবে -1/4। আর আমি যদি এসির স্লোপটা ধরে নিই m, তাহলে দেখো এখানে এ বি আর বিসির স্লোপ আমার দেওয়া আছে 1 আর -1/4, তাহলে এদের মধ্যবর্তী অন্তর্গত যে কোণ সেই কোণের ইকুয়েশন আমি এই ফর্মুলা থেকে বার করতে পারবো, tan থিটা ইজ ইকুয়াল টু মড অফ m1 মাইনাস m2 বাই 1 প্লাস m1 m2। তাহলে এদের মধ্যবর্তী কোণটা আমি বার করতে পারবো, সেটার সঙ্গে আমি এই এদের মধ্যবর্তী কোণের সমান করে দেবো, অর্থাৎ বিসি আর এসির মধ্যবর্তী কোণ এর m2 হচ্ছে -1/4, এর স্লোপ হচ্ছে m, তাহলে এদের মধ্যবর্তী কোণ পেয়ে যাবো, সেটা ইকুয়ালস টু এদের মধ্যবর্তী কোণ পেয়ে যাবো। তাহলে সেখান থেকে এম এর ভ্যালুটাকে আমাকে বার করতে হবে, এটা হচ্ছে আমার ফার্স্ট টার্গেট। তাহলে সবার প্রথম যেটা করব সেটা হচ্ছে যে tan থিটা ইকুয়াল টু m1 মাইনাস m2 বাই 1 প্লাস m1 m2 ফর্মুলায় ফেলে আগে এ বি সি এই কোণটা বার করব, এ বি সি কোণের tan এর মান কত হবে সেটা দেখব। দেখো আমরা এটা করছি কোশ্চেন নাম্বার 67। তাহলে অতএব tan থিটা সমান, দেখো আমি একবারে যদি করি
তাহলে এই দুটোর মধ্যবর্তী কোণটা কি হবে, মড অফ 1 প্লাস 1/4 বাই 1 মাইনাস 1/4 ইকুয়ালস টু, এই কোণটার মান কি হবে, এইটা আর এইটার নিয়ে কাজ হবে, মড অফ এটা হয়ে যাবে এম প্লাস 1/4, যেহেতু m1 মাইনাস m2 আছে, বাই নিচে হবে 1 প্লাস m1 m2, তার মানে 1 মাইনাস m বাই 4। তাহলে এই দুটোকে ইকুয়ালস করেছি। এবার এখান থেকে আমাকে m এর ভ্যালু বার করতে হবে। এবার একটা জিনিস দেখো, এটাকে সিম্পলিফাই করলে ওপরটা চলে আসবে 5, নিচেটা চলে আসবে 3, এদিকটা আসবে 4m প্লাস 1, এদিকটা আসবে 4 মাইনাস m। এখন যেহেতু মডিউলাস মান কেন নেওয়া হয়েছে, কারণ এখানে কিন্তু ভ্যালুগুলো পজিটিভ বা নেগেটিভ যা খুশি হতে পারে থিটার মানের উপর ডিপেন্ড করে, তাই আমরা এখানে মড নিয়েছি। এখন পজিটিভ না নেগেটিভ সেটা যেহেতু আমরা জানি না, তাই আমরা বোথ সাইডকে স্কোয়ার করব মডটাকে তোলার জন্যে। তাহলে লেফট হ্যান্ড সাইডটা হবে 25/9, রাইট হ্যান্ড সাইডটা হবে 4m প্লাস 1, মডটা উঠে যাবে তার হোল স্কোয়ার, 4 মাইনাস m তার হোল স্কোয়ার। এবার আমি বোথ সাইডকে সিম্পলিফাই করব, তাহলে আমার চলে আসবে এদিকটা 25 ইন্টু 16 মাইনাস 8m প্লাস m স্কোয়ার ইকুয়ালস টু, এটা হবে 9 ইন্টু 16m স্কোয়ার প্লাস 8m প্লাস 1। এটাকে আমি যদি সিম্পলিফাই করি তাহলে 25 ইন্টু 16 হয়ে যাবে 400 মাইনাস 8×25 হচ্ছে 200m প্লাস 25m স্কোয়ার সমান রাইট হ্যান্ড সাইডটা কী হবে, রাইট হ্যান্ড সাইডটা এটা আসবে 144 স্কোয়ার প্লাস 72m প্লাস 9। আমি যদি সাজিয়ে নিই, m স্কোয়ারগুলোকে একদিকে রাখি, সব ওদিকে নিয়ে চলে যাই, তাহলে 144 মাইনাস 25m স্কোয়ার হবে 119m স্কোয়ার। এখানে আছে 72m, এখানে আছে 200, ওদিকে গেলে হয়ে যাবে 272, 272m, এখানে আছে 400, এখানে আছে প্লাস 9, এদিকে গেলে হয়ে যাবে মাইনাস 391 ইকুয়ালস টু 0। এবার একটা জিনিস খেয়াল করে দেখো, এটাকে আমাদের মিডিল টার্ম ফ্যাক্টর করতে হবে। তার জন্যে আমাদের 391 এর ফ্যাক্টর কি আছে আর 119 এর ফ্যাক্টর কি আছে দেখবো। 119 এর ফ্যাক্টর হচ্ছে 17 ইন্টু 7, 17 ইন্টু 7 করলে দেখো তোমরা 119 পাবে, আর 391 হবে 17 ইন্টু 23, 17 ইন্টু 23 করলে তোমরা 391 পাবে। তাহলে এই ফ্যাক্টরগুলো দিয়ে আমরা এখানে সাজিয়ে নেবো 119, এখানে কিছু নয়, এখানে জাস্ট আমরা সাজাবো 119m স্কোয়ার প্লাস 391m মাইনাস 119m, এইটাই হবে 272m এর সঙ্গে সমান, মাইনাস 391 ইকুয়ালস টু 0। এবার আমি সোজা ডান দিকে চলে যাচ্ছি। এবার প্রথমটা দেখো 119m স্কোয়ার আর 391m, এখান থেকে কি কমন যাবে, প্রত্যেকটা থেকে আমি দেখতে পাচ্ছি 17 কমন যাবে, তাহলে 17m কমন নিলে ভেতরে পড়ে থাকবে কি 7m প্লাস এটা থেকে থাকবে 23, এখানে আমার তারপরে মাইনাস 119m আর মাইনাস 391 আছে। এইখান থেকে আমাকে আবার ঠিক একইভাবে মাইনাস 17 কমন যাবে, ভেতরে থাকবে 7m প্লাস 23 ইকুয়ালস টু 0। তাহলে আমি দেখতে পাচ্ছি 17m মাইনাস 17 আর একটা হচ্ছে 7m প্লাস 23 ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে আমি m এর দুটো ভ্যালু পাচ্ছি, এটা থেকে পাবো m ইকুয়ালস টু 1 আর এটা থেকে পাবো m ইকুয়ালস টু মাইনাস 23/7। m এর দুটো ভ্যালুর জন্য এসির দুটো ইকুয়েশন হবে। এখন এসি ইকুয়েশনটা কি করে বার করবে দেখো, বলা আছে এসি কিন্তু তোমাদের পাস করছে 2, -7 পয়েন্ট দিয়ে, 2, -7 পয়েন্ট দিয়ে পাস করছে, তাহলে 2, -7 দিয়ে পাস করছে এবং তার প্রবণতা বা স্লোপ আমার জানা আছে। তাহলে তার ইকুয়েশন কি হবে, তাহলে ইকুয়েশন অফ এসি when m is equal to 1, m is equal to 1 হলে কি হবে, y minus y1 that means y plus 7 equals to 1 into x minus 2, that means এটা কি আসবে, এটা আসবে x minus y equals to 9, ঠিক আছে, x minus y equals to 9 or x minus y minus 9 equals to 0, যেটা খুশি হবে। এখানে দেখো ফার্স্ট অপশানটাই আছে x minus y minus 9 equals to 0, যেটা আমরা এটা পেয়েছি, তো অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। এবার আমরা এম এর জায়গায় -23/7 বসিয়ে দেখবো আর কোন উত্তরটা সঠিক হয় কিনা। তাহলে আবার যদি করি ইকুয়েশন অফ এসি হোয়েন এম ইজ ইকাল টু -23/7, তাহলে কি হবে y plus 7 equals to -23/7 x minus 2। দেখো এটাকে সিম্পলিফাই করলে তাহলে আমাদের কি আসছে, এখানে আসছে 23x প্লাস y, এদিকটা আসছে 49, এদিকটা আসছে 46, তাহলে আমরা যদি এদিকে নিয়ে চলে আসি +3 ইকুয়ালস টু 0, এটা কি আমাদের অপশানে আছে, এস এটাও আমাদের অপশানে আছে, অপশান বি। তাহলে এক্ষেত্রে আমাদের দুটো অ্যান্সার সঠিক হলো, একটা হলো অপশান এ আর একটা হলো অপশান বি।
নেক্সট প্রবলেম দেখো, কোশ্চেন নাম্বার 68 কি বলছে, এটাও একটা আবার কনিক সেকশনের অঙ্ক। বলছে ইকুয়েশন অফ এ ট্যানজেন্ট টু দ্য হাইপারবোলা, একটা হাইপারবোলার ইকুয়েশন দেওয়া আছে 5x² - y² = 5 অ্যান্ড হুইচ পাসেস থ্রু অ্যান এক্সটার্নাল পয়েন্ট 2,8, অর্থাৎ গিভেন একটা হাইপারবোলা আছে, তার একটা ট্যানজেন্টের ইকুয়েশন বার করতে হবে যেটা 2,8 বিন্দু দিয়ে যাচ্ছে। তো সবার প্রথম কি করবো দেখো, আমরা হাইপারবোলার ইকুয়েশনটাকে সাজিয়ে নেবো। ইকুয়েশনটা আছে 5x² - y² = 5, তাহলে এটা হয়ে যাবে x²/1 - y²/5 = 1। তার মানে আমি এখান থেকে দেখতে পাচ্ছি কি a² = 1, দ্যাট মিনস a = 1, আর b² = 5, দ্যাট মিনস b = √5। তাহলে a বির ভ্যালুটা আমি পেয়ে গেছি। এবার একটা ট্যানজেন্ট বার করতে হবে, ট্যানজেন্টের ইকুয়েশন, যেটা কিনা একটা এক্সটার্নাল পয়েন্ট 2,8 দিয়ে যাচ্ছে। এক্সটার্নাল পয়েন্ট মানে হচ্ছে এই 2,8 পয়েন্টটা কিন্তু এই হাইপারবোলার উপরে অবস্থিত নয়, হাইপারবোলার বাইরে কোনো এক জায়গায় অবস্থিত। সেই পয়েন্ট দিয়ে একটা ট্যানজেন্ট যেটা কিনা এই হাইপারবোলার কোনো একটা বিন্দুতে ট্যানজেন্ট হয়েছে, যেটা 2,8 বিন্দুগামী। তো এই ট্যানজেন্টের ইকুয়েশন বার করার জন্য আমরা ট্যানজেন্টের যে জেনারেল ফর্মুলা হয় সেটা কাজে লাগাবো। আমরা জানি যে y = mx + c। এটা একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন, যেখানে m হচ্ছে প্রবণতা, c হচ্ছে কনস্ট্যান্ট। তো এই স্ট্রেট লাইনটা কোনো একটা হাইপারবোলা x² / a² - y²/b² = 1 এর ট্যানজেন্ট হতে গেলে কি হতে হয়, c = হতে হয় ±√a² m² - b²। তার মানে y = mx ±√a² m² - b²। এটা তোমরা কনিক সেকশনে হাইপারবোলার চ্যাপ্টারে পেয়ে যাবে। হাইপারবোলার ট্যানজেন্ট হয় এই সরল রেখাটা, এই স্ট্রেট লাইনটা। তাহলে এখানে y = mx ± a² m² - b², এটা যদি এর ট্যানজেন্ট হয়, তাহলে a বির ভ্যালুটা আমি এখানে বসিয়ে দিতে পারবো। তাহলে সেক্ষেত্রে y = mx ± a মানে 1, b মানে √5, তো দ্যাট মিনস m² - 5। এটা হচ্ছে ট্যানজেন্ট টু দিস হাইপারবোলা। এবার দেখো এই ট্যানজেন্টটা বলা হয়েছে 2,8 বিন্দুগামী, তাহলে আমি x আর y এর জায়গায় 2 আর 8 বসিয়ে দেবো। বসিয়ে দিয়ে যেটা আসবে সেটা দেখো, 8 = 2x, ওকে, ±√m² - 5। এখান থেকে আমি এটাকে সলভ করে m এর ভ্যালু বার করব। অবশ্যই এটা একটা দ্বিঘাত সমীকরণ আসবে, কারণ 8 - 2m তার হোল স্কোয়ার, যেহেতু প্লাস মাইনাস আছে তাই বোথ সাইডকে স্কোয়ার করতে হচ্ছে, এদিকটা আসবে m² - 5। তাহলে এটাকে আমি যদি সিম্পলিফাই করি তাহলে কি আসবে দেখো, এটা হচ্ছে 64 - 32m + 4m² = m² - 5। দ্যাট মিনস আমি এটাকে সবকটাকে একটা সাইডে নিয়ে এলে যেটা আসবে সেটা হচ্ছে 3m² - 32m, এখানে আছে 64, এদিকে আসবে +69 = 0। এবার এটাকে আমাদের সিম্পলিফাই করতে হবে বা m এর ভ্যালুটা বার করতে হবে। তো m এর ভ্যালুটা বার করার জন্য যদি মিডল টার্ম ফ্যাক্টর করতে চাও হয় কিনা দেখে মিডল টার্ম ফ্যাক্টর করতে পারো, কিন্তু আমি এখানে এটাকে সিধর আচারিয়া লাগাবো। সিধর আচার্যের ফর্মুলা লাগিয়ে m এর ভ্যালুটা বার করবো। তাহলে সিধর আচার্যের ফর্মুলা অনুযায়ী m = হবে -b ±√b² - 4ac/2a। তার মানে এখানে হয়ে যাবে -b মানে 32 ±√b² - 4ac মানে কত হবে, 32a² -4 × 3, তার মানে 12 × 69, 12 × 69/2a মানে হচ্ছে 6। 32 ± 196/6, 196 এর √ওভার করলে হবে 14/6। আমি ওপর থেকে যদি 2 কমন নিই তাহলে এটা আসবে 16 ± 7/3। একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে যখন প্লাস সিম্বলটা নেবো তখন m এর ভ্যালু কত আসবে, 16 + 7 মানে 23/3, আর মাইনাস ভ্যালুটা যখন নেবো তখন আসবে 3। তাহলে m এর দুটো ভ্যালু আমি পেয়ে যাচ্ছি, একটা 23/3 আর একটা শুধু 3। তাহলে m পেয়ে গেছি এবং যে সরলরেখার ইকুয়েশনটা বার করতে হবে তার স্লোপ পেয়ে গেছি এবং সেটা 2,8 বিন্দু দিয়ে যাচ্ছে। তাহলে অবশ্যই তার ইকুয়েশন হবে y - 8 = m একবার 23/3 বসিয়ে x - 2, এখান থেকে আসবে 3y - 24 = 23x - 46, দ্যাট মিনস 23x - 3y = হয়ে যাবে 46 - 24 মানে হয়ে যাবে 22। এটা একটা, এবং এটা দেখো তোমাদের অপশানে আছে 23x - 3y - 22 = 0, একই ব্যাপার, 22কে লেফট হ্যান্ড সাইডে নিয়ে গেলে ওটাই আসবে। এবং অপশান সি এতে আছে, তো অপশান সি একটা কারেক্ট হলো। আরেকবার m এর মান 3 বসিয়ে দেখবো আর কোন অপশানটা হয়। একইভাবে y - 8 = 3x - 2
দ্যাট মিনস এখানে হবে y মাইনাস এইট ইকুয়ালস টু 3x মাইনাস সিক্স, দ্যাট মিন 3x মাইনাস ওয়াই প্লাস টু ইকুয়ালস টু জিরো। ওকে, অ্যান্ড দিস ইজ দ্য অপশন এ। তো অপশন এ অ্যান্ড সি both are the right answer. Next question আসছি, কোশ্চেন নাম্বার 69। এটা অবশ্যই একটা অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভের প্রবলেম। এখানে তোমরা এখানে যে দুটো সূত্র আমাদের কাজে লাগাতে হবে সেটা হচ্ছে একটা রোলস থিওরাম আর একটা বলজানো থিওরাম। বলজানো থিওরাম যদি না জানো আমি সেটা বলে দিচ্ছি সংক্ষেপে। রোলস থিওরামটা তোমরা সকলে জানো, ওটা নিয়ে আর বলার অপেক্ষা রাখে না। আমরা প্রবলেমটা একটু পড়ে নিই। লেট এফ অ্যান্ড জি বি ডিফারেন্সিয়েবল অন দ্য ইন্টারভ্যাল আই। আই একটা ইন্টারভ্যাল দেওয়া আছে, যে ইন্টারভ্যালে এফ আর জি দুটো সেপারেট ফাংশন বলা হচ্ছে ডিফারেন্সিয়েবল হবে, অর্থাৎ অন্তর্কলনযোগ্য হবে। অ্যান্ড লেট এ বি বিলংস টু আই, অর্থাৎ ইন্টারভ্যালের মধ্যে যে কোনো দুটো পয়েন্ট নেওয়া হয়েছে এ বি, যেখানে এ লেস দেন বি, অর্থাৎ বিটা এর থেকে বড়। তাহলে কি কোনটা ট্রু হবে? অপশানে প্রত্যেকটা অপশানেই প্রথম দুটো অপশানে আছে এফ এ ইকুয়ালস টু এফ বি ইকুয়ালস টু জিরো হলে কি হবে, আর লাস্ট দুটো অপশানে আছে জি এ ইকুয়ালস টু জি বি ইকুয়ালস টু জিরো হলে কি হবে। সবার প্রথম আমি বলি, অঙ্কটা শুরু করার আগে রোলস থিওরামের কন্ডিশন এবং রোলস থিওরামের স্টেটমেন্টটা আশা করছি তোমরা সবাই জানো, তাই রোলস থিওরামটা যাচ্ছি না। যেটা বলজানো থিওরাম, বলজানো থিওরাম বলছে এফ এক্স একটা ফাংশন যদি কোনো একটা ইন্টারভাল আইতে কন্টিনিউয়াস হয় এবং এই ইন্টারভালের অন্তর্গত কোনো দুটো পয়েন্ট যদি এ বি হয় এবং এই এ বিতে যদি এফ অফ এ ইন্টু এফ অফ বি লেস দেন জিরো হয়, অর্থাৎ এফ এ আর এফ বি যদি অপোজিট সাইনের হয়, অর্থাৎ এফ এ হয়তো পজিটিভ হলো এফ বি হয়তো নেগেটিভ হলো, তাহলে এদের প্রোডাক্টটা সবসময় নেগেটিভ হবে। অথবা এফ এ নেগেটিভ হলো এফ বি পজিটিভ হলো, তাহলেও প্রোডাক্টটা নেগেটিভ হবে। অবশ্যই এফ এক্স এর একটা রুট থাকবে, হ্যাজ এ রুট বিটুইন এ অ্যান্ড বি। That means fx has a root between a and b. When fa and fb are of opposite sign, that means fa into fb less than 0. Okay, is that clear? এবার আমরা চলে যাব মেন প্রবলেমে। মেন প্রবলেমটা দেখো, আমাদেরকে অপশন এ আর বি এর ক্ষেত্রে দুটোর ক্ষেত্রেই বলা আছে এফ অফ এ ইকুয়ালস টু এফ অফ বি ইকুয়ালস টু জিরো। তো আমি এখানে প্রথম এ আর বিটা চেক করব, এ আর বি এর মধ্যে কোনো অ্যান্সার সঠিক হচ্ছে কিনা। দেখো এফ এ এফ বি যদি জিরো হয় তাহলে আমরা রোলস থিওরাম থেকে দেখো এফ এক্স বলা হচ্ছে ডিফারেন্সিয়েবল ইন আই, অর্থাৎ আই নামক ইন্টারভ্যালে এফ এক্সটা অন্তর্কলনযোগ্য। যদি তাই হয় তাহলে আই এর অন্তর্গত যে কোনো যদি পয়েন্ট নেওয়া হয় এ বি, সেই এ বি ক্লোজড ইন্টারভ্যালেও কি হবে, এফটা ডিফারেন্সিয়েবল হবে, যেহেতু এ বিটা আই এর মধ্যে ঢুকে আছে। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে এটা লিখলাম কারণ বি গ্রেটার দ্যান এ আছে, তাই এ বি করলাম, বি এ করলাম না। যদি এ লেস দ্যান বি হতো তাহলে অবশ্যই ইন্টারভ্যালটা বি কমা এ নিতে হতো। যাই হোক, এখানে এটা আছে তো এ বি। তো দেখা যাচ্ছে যে আই এতে যদি ডিফারেন্সিয়েবল হয় তাহলে ক্লোজড ইন্টারভ্যাল এ বিতেও ডিফারেন্সিয়েবল হবে। এখন একটা ফাংশন যদি কোনো একটা ইন্টারভ্যালে ডিফারেন্সিয়েবল হয় তার মানে ফাংশনটা অবশ্যই সেই ইন্টারভ্যালে কন্টিনিউয়াস। এটা তোমরা ডিফারেন্সিয়েবলের যে থিওরাম আছে সেই থিওরামে অলরেডি পড়ে নিয়েছো। তার মানে এখান থেকে আলটিমেটলি আমি জানতে পারছি যে এফ এক্সটা আলটিমেটলি ক্লোজড ইন্টারভ্যাল এ বিতে কন্টিনিউয়াস এবং এফ এক্সটা ওপেন ইন্টারভ্যাল এ বিতে ডিফারেন্সিয়েবল। যেহেতু অল ওভার আই ডিফারেন্সিয়েবল, সো ওপেন এ বিতে ডিফারেন্সিয়েবল এবং এফ অফ এ ইকুয়ালস টু এফ অফ বি। তাহলে দেখো এইখানে রোলস থিওরামের কন্ডিশন সম্পূর্ণ স্যাটিসফাই করে গেছে। তাহলে রোলস থিওরাম বলছে যে এফ এক্স তাহলে এমন একটা সি পাওয়া যাবে, সি বিলংস টু ওপেন এ বিতে এমন একটা সি এক্সিস্ট করবে যাতে করে এফ ড্যাশ সি ইকুয়ালস টু জিরো হয়। তার মানে কি, এই ওপেন এ বির মধ্যে এমন একটা ভ্যালু থাকবে যার জন্য এফ ড্যাশ সি জিরো, মানে এ বির মধ্যে এফ এক্স এর একটা রুট আছে। দ্যাট মিনস এফ ড্যাশ এক্স, সরি এফ এক্স নয়, এফ ড্যাশ এক্স হ্যাজ এ রুট বিটুইন এ অ্যান্ড বি, অর্থাৎ এ আর বি এর মধ্যে এফ ড্যাশ এক্স এর একটা রুট আছে। এটা আমরা জানতে পারলাম রোলস থিওরামের কন্ডিশন থেকে। এবার দেখো বলজানো থিওরাম বলছে যদি এফ ড্যাশ এক্স এর একটা রুট থাকে এ আর বি এর মধ্যে তাহলে অবশ্যই এফ ড্যাশ এ ইন্টু এফ ড্যাশ বি লেস দেন জিরো হবে, আর অফ অপোজিট সাইড, যেটা আমি এখানে বলেছি। এখানে এফ এক্স এর রুট থাকলে এফ এ এফ বি লেস দেন জিরো হচ্ছিল, তো এফ ড্যাশ এক্স এর রুট থাকলে এফ ড্যাশ এ ইন্টু এফ ড্যাশ বিটা জিরো লেস দেন জিরো হচ্ছে। এখন এফ ড্যাশ এ লেস দেন এফ ড্যাশ বি যদি জিরো হয়, এবার দেখো অপশন এ তে বা অপশন বি এতে দুটোতেই কি বলেছে, একটা ফাংশনকে ইন্ট্রোডিউস করেছে। সেই ফাংশনটাকে আমরা লিখছি এইচ এক্স দিয়ে। এইচ এক্স সমান দেখো এখানে বলা আছে এফ ড্যাশ এক্স প্লাস এফ এক্স ইন্টু জি ড্যাশ এক্স। এই ফাংশনটার কথা বলা আছে অপশন এ বিতে, তো এই ফাংশনটাকে আমি এইচ এস লিখলাম। এবার সিম্পলি এইচ অফ এ বার করো। এইচ অফ এ কি হবে,
তখন আমাকে এখানে বার করতে হবে যে দ্য ইকুয়েশন এই এইচ এক্সটা সলভেবল ইন ওপেন এবি কিনা, অর্থাৎ ওপেন এবির মধ্যে এইচ এক্সটার কোনো রুট আছে কিনা। তাহলে এইচ এক্সের কোনো রুট আছে কিনা বার করার জন্যে আমাকে দেখতে হবে যে এইচ এ ইন্টু এইচ বিটা লেস দ্যান 0 হচ্ছে কিনা। যদি লেস দ্যান 0 হয় তাহলে অবশ্যই এইচ এক্সের একটা রুট আছে এবি এর মধ্যে, পাই বলজানো থিওরেম বলতে পারবো। তাই আমি সবার প্রথম এইচ এ বার করছি। এইচ এ দেখো এফ ড্যাশ এ প্লাস এফ এ ইন্টু জি ড্যাশ এ। এখন একটা জিনিস খেয়াল করে দেখো, এফ এ হচ্ছে 0 বলে দেওয়া আছে, তো এফ এ যদি 0 হয় তাহলে এটা সমান অবশ্যই এফ ড্যাশ এ পাচ্ছি। ঠিক সিমিলারলি এইচ অফ বি সমান আমরা পেয়ে যাবো এফ ড্যাশ বি। তাহলে একটা জিনিস দেখো, এইচ অফ এ ইন্টু এইচ অফ বি করলে হবে এফ ড্যাশ এ ইন্টু এফ ড্যাশ বি, আবার এফ ড্যাশ এ ইন্টু এফ ড্যাশ বি হচ্ছে লেস দ্যান 0। তার মানে আলটিমেটলি আমি পাচ্ছি এইচ অফ এ ইন্টু এইচ অফ বি লেস দ্যান 0। এটা বলজানো থিওরামের স্টেটমেন্ট থেকে অবশ্যই বলতে পারবো। তাহলে এইচ এক্স হ্যাজ এ রুট বিটুইন বা অন ওপেন এবি। ওকে, ওপেন এবিতে এইচ এক্সের একটা রুট আছে, তার মানে কি এইচ এক্স মানে ছিল এই ফাংশনটা সলভেবল ইন এবি। তাহলে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার হিয়ার। এবার এখনো পর্যন্ত তাহলে অপশন এটা যদি রাইট অ্যান্সার হয়, সলভেবল হয়, তাহলে অবভিয়াসলি অপশন বিটা হবে না, কারেক্ট হবে না, ইনকারেক্ট, কারণ অপশন বি এতে বলা হয়েছে মে নট বি সলভেবল। তো সলভেবল হলে অপশন বি বাদ চলে যাচ্ছে অটোমেটিক। পড়ে থাকছে অপশন সি আর ডি। অপশন সি আর ডি এর মধ্যে কোনো কারেক্ট হয় কিনা দেখবো, কারণ এখানে মাল্টিপল কারেক্ট অ্যান্সার চলছে, তাই অবশ্যই একের বেশি কারেক্ট অ্যান্সার হতেই পারে। ঠিক একইভাবে দেখো অপশন সি আর ডি এতে কিন্তু জি অফ এ ইকুয়ালস টু জি অফ বি ইকুয়ালস টু 0 বলা আছে। ওকে, তার মানে ঠিক জি অফ এক্সটাও কিন্তু এখানে কি হচ্ছে না, রোলস থিওরাম স্যাটিসফাই করছে। আর রোলস থিওরাম স্যাটিসফাই করার জন্য কিন্তু জি ড্যাশ এক্স হ্যাজ এ রুট ইন ওপেন এবি হয়ে যাচ্ছে। তাহলে জি ড্যাশ এক্স এর একটা রুট আছে ওপেন এবিতে, তো সেক্ষেত্রে আমার তাহলে জি ড্যাশ এ ইন্টু জি ড্যাশ বি ঠিক আগের মতো লেস দ্যান 0 হবে। এবার একটা জিনিস খেয়াল করে দেখো, এখানেও একটা নতুন ফাংশন দিয়েছে, সেই ফাংশনটাকে আমরা ক্যাপিটাল এইচ অফ এক্স ধরলাম। ক্যাপিটাল এইচ অফ এক্স তাহলে কি হবে, জি ড্যাশ এক্স প্লাস কে জি এক্স। ওকে, তো এবার এটাকে আমি যদি এইচ অফ এ বার করি তাহলে জি ড্যাশ এ প্লাস কে ইন্টু জি অফ এ। এখন জি অফ এ কত, 0, তার মানে এটা আসবে জি ড্যাশ এ। ঠিক একইভাবে এইচ অফ বি সমান আসবে জি ড্যাশ বি। তাহলে এইচ অফ এ ইন্টু এইচ অফ বি সমান কি হবে, জি ড্যাশ এ ইন্টু জি ড্যাশ বি হুইচ ইজ লেস দ্যান 0, যেহেতু ইট হ্যাজ এ রুট। তার মানে আমি বুঝতে পারছি এইচ এক্স হ্যাজ অলসো এ রুট অন ওপেন এবি। তার মানে এইচ এক্স কোনটা ছিল, এইটা, তার মানে এই ফাংশনটা অবভিয়াসলি সলভেবল, রুট আছে মানেই সেই ইকুয়েশনটা সলভেবল। ওকে, তাহলে এখানে এই ইকুয়েশনটা সলভেবল ইন ওপেন এবি। তাহলে এখানে কিন্তু অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে আগে আমি পেয়েছিলাম অপশন এ অ্যান্ড এখন পেলাম অপশন সি, তো অপশন এ অ্যান্ড সি আর বোথ কারেক্ট অ্যান্সার। তো নেক্সট কোশ্চেন হচ্ছে কোশ্চেন নাম্বার 70। এটা আবারও একটা অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভের অঙ্ক। এখানে বলছে কনসিডার দ্য ফাংশন এফ এক্স ইকুয়ালস টু এক্স কিউব বাই 4 মাইনাস সাইন পাই এক্স প্লাস 3। এই ফাংশনটা যদি হয় তাহলে চারটে অপশন দেওয়া আছে, কোনটা হবে। এফ এক্স ডাজ নট অ্যাটেন্ড দ্য ভ্যালু উইথ ইন দ্য ইন্টারভ্যাল -2 2, এফ এক্স টেক্স অন দ্য ভ্যালুস 2.1 ইন দ্য ইন্টারভ্যাল -2, 2। এইভাবে চারটে অপশনের কোনটা সঠিক হবে। এখানে আমাদেরকে ইন্টারমিডিয়েট ভ্যালু থিওরাম কাজে লাগিয়ে এটাকে করতে হবে। ইন্টারমিডিয়েট ভ্যালু থিওরাম অনুযায়ী দেখো, আমি সবার প্রথম এখানে এফ এক্স দেখতে পাচ্ছি আমার আছে এক্স কিউব বাই 4 মাইনাস সাইন পাই এক্স প্লাস 3। এটা একটা এমন এই এফ এক্সটা আমরা দেখতে পাচ্ছি যে সমস্ত জায়গায় কন্টিনিউয়াস হবে, সমস্ত জায়গায় ডিফারেন্সিয়েবল হবে। কেন না, এক্স কিউব বাই 4 প্লাস 3 এটা হচ্ছে পলিনোমিয়াল পার্ট অ্যান্ড সাইন পাই এক্স হচ্ছে একটা ট্রিগোনোমেট্রিক্যাল পার্ট, যে দুটো পার্টের সংমিশ্রণ কিন্তু অলওয়েজ কন্টিনিউয়াসও হয়, ডেরিভেবলও হয়, সমস্ত জায়গায় কন্টিনিউয়াস হবে, ডেরিভেবল হবে। তাহলে অবভিয়াসলি এটা -2, +2 এতেও কন্টিনিউয়াস অ্যান্ড ডেরিভেবল হবে। যদি তাই হয় তাহলে আমাদের যে বক্তব্য ইন্টারমিডিয়েট ভ্যালু থিওরামের যে স্টেটমেন্ট সেটা স্যাটিসফাই করে যাচ্ছে যে এফ এক্স ইজ কন্টিনিউয়াস ওভার এত। এবার আমাদেরকে এফ অফ 2 আর এফ অফ -2 বলতে হবে। যদি এফ অফ 2 সমান আমাদের কি এখানে বেরোবে, আমরা যদি এখানে 2 বসিয়ে দিই তাহলে দেখো 8/4 মাইনাস সাইন 2 পাই প্লাস 3, তার মানে এটা হবে 5। অ্যান্ড এফ অফ -2 কি হবে, -8/4 প্লাস সাইন 2 পাই প্লাস 3, তার মানে এটা হয়ে যাবে -2 প্লাস 3 1। দ্যাট মিনস f2 আর f-2 এর ভ্যালুটা পাচ্ছি 1 আর 5। তাহলে ইন্টারমিডিয়েট ভ্যালু থিওরাম কি বলছে না, f অফ a অ্যান্ড f অফ b এর মাঝে সমস্ত fx এর ভ্যালু থাকবে। হিয়ার a অ্যান্ড b হচ্ছে 2 আর -2, সরি a আর b হচ্ছে -2 আর 2। তাহলে f অফ -2 অ্যান্ড f অফ 2 এদের দুজনের মাঝখানে fx এর সমস্ত ভ্যালু থাকবে। f অফ -2 মানে 1, f অফ 2 মানে 5, তাহলে এই 1 আর 5 এর মাঝখানে fx এর সমস্ত ভ্যালু লাই করবে। এবার অপশন
এ বলছে এফ এক্স ডাজ নট অ্যাটেন্ড ভ্যালু উইথিন দ্য ইন্টারভ্যাল -2,2 -2,2 এতে এফ এক্স কোনো ভ্যালু অ্যাটেন্ড করছে না, কিন্তু তাই কি এখানে এফ এক্স কিন্তু ভ্যালু অ্যাটেন্ড করছে -2 আর 2 এর মধ্যে, কারণ 1 আর 5 এর মধ্যে এফ এক্স এর সমস্ত ভ্যালু লাই করছে, তাহলে অবভিয়াসলি -2 আর 2 এর মধ্যে এফ এক্স এর ভ্যালু রয়েছে। তাহলে অপশন এ ইজ ইনকারেক্ট। অপশন বি বলছে এফ এক্স টেক্স অন দ্য ভ্যালু 2.1/3। এখন 2.1/3 সমান দেখো 7/3, আর অপশন সি এতে বলা আছে 3.1/4। 3.1/4 মানে দেখো 13/3। এই 7/3 আর 13/3 দুটোই কিন্তু আমার 1 থেকে 5 এর মধ্যে লাই করছে। তার মানে এখানে অপশন বি বলছে এফ এক্স 2.1/3 ভ্যালু নিচ্ছে 2, ইন্টারভ্যালে, ঠিক, কারণ 1 আর 5 এর মধ্যে আছে। এফ এক্স 1 আর 5 এর মধ্যে সমস্ত ভ্যালু নেবে, তাহলে অবশ্যই 7/3 ভ্যালুটাও নেবে কোনো না কোনো পয়েন্টে, কোনো না কোনো এক্স এর জন্য। একইভাবে 13/3 ভ্যালুটাও নেবে কোনো না কোনো এক্স এর জন্য 2, ইন্টারভ্যালে। তাহলে অবশ্যই বি অ্যান্ড সি ইজ দ্য কারেক্ট অপশন হিয়ার। এবার অপশন ডি কি বলছে, এফ এক্স টেক্স নো ভ্যালু পি 1 p <5, অর্থাৎ 1 আর 5 এর মধ্যে এফ এক্স কোনো ভ্যালু নিচ্ছে না। সম্পূর্ণ উল্টো বলেছে, কারণ 1 আর 5 এর মধ্যে আমাদের এফ এক্স সব ভ্যালু নিচ্ছে। অতএব ডিটাও ইনকারেক্ট, এটাও ইনকারেক্ট। ইয়ার অপশন বি অ্যান্ড সি আর বোথ এ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 71। আইএন একটা ইন্টিগ্রেশন দেওয়া আছে 0 to 1 x⁻n tan ইনভার্স x dx। এটা হলে in প্লাস 2 an প্লাস bn in ইকুয়ালস টু cn ফর অল n গ্রেটার ইকুয়ালস টু 1 হলে দেন কি হবে, a1 a2 a3 b1 b2 b3 c1 c2 c3 এগুলো এপিতে থাকবে না জিপিতে থাকবে, এই নিয়ে 4টে অপশন দেওয়া আছে। কোন অপশনগুলো সঠিক হবে, কোন অপশনগুলো? দেখো আমরা এটাকে একটা শর্টকাট পদ্ধতি দিয়ে যাব, তার জন্য কিছু ট্রিক্স কাজে লাগাবো, ভালো করে অঙ্কটা খেয়াল করো। কোশ্চেন নাম্বার 71 কি বলছে, in ইকুয়ালস টু বলা আছে 0 to 1 x⁻n tan ইনভার্স x dx। ওকে, দেখো তাহলে যেহেতু tan ইনভার্স x আছে, তাহলে বাই পার্টস ইন্টিগ্রেশন করলে tan ইনভার্স xটা সিম্পল থেকে যাবে, তার সঙ্গে ইন্টিগ্রেশন হবে x⁻n, তাহলে x⁻n+1/n+1, এটা পুরোটাই 0 to 1 মাইনাস, এবার tan ইনভার্স x এর ডেরিভেটিভ মানে 1/1 + x², আর x⁻n এর ইন্টিগ্রেশন মানে x⁻n+1/n+1 dx। তার মানে in সমান পেয়ে গেছি আমরা এটা। অতএব in, এবারে এখানে একটা n+1 এখানে একটা n+1, যদি 1/n+1 কমন নিই তাহলে বাইরে রাইট হ্যান্ড সাইডে 1/n+1 আসবে। সেই 1/n+1টা এই n+1টা কোনাকুনি গুণ করে দিলে আমার একবারে লিখে দেবো n+1 × in ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইডটা দেখো কি থাকছে, tan ইনভার্স x ইন্টু x⁻n+1। ওকে, মাইনাস লিমিট এটা 0 to 1 হবে ইন্টিগ্রেশনটা, এটা হচ্ছে x⁻n+1/1 + x² dx। ওকে, দেখো ভালো করে মিলিয়ে নাও। এবার আমরা একটা ছোটখাটো ট্রিক্স কাজে লাগাবো, যে ট্রিক্সটা হচ্ছে n এর জায়গায় n এর পরিবর্তে n+2 বসাবো। কেন n+2 বসাচ্ছি, কারণ আমাদের এক্সপ্রেশনটা হচ্ছে an(i(n+2 bn(in), তো এই এক্সপ্রেশনটা আমরা আনতে চাইছি। এই এক্সপ্রেশনটার সঙ্গে কম্পেয়ার করব বলে in+2 আমাদেরকে আনতে হবে। in+2 আনার জন্য অবশ্যই n এর জায়গায় n+2 বসাতে হবে। তাহলে আমরা দেখি in+2 করলে কি আসছে, এটা n+3। এদিকটা দেখো, এটাকে যদি আমি লিমিটটা ক্যালকুলেশন করি, 1 বসালে tan ইনভার্স 1 × 1 মানে π/4, আর 0 বসালে পুরোটাই 0, তাহলে এটা শুধু π/4 আসছে। মাইনাস দেখো 0 to 1 n এর জায়গায় n+2 বসানো মানে x⁻n+3/1 + x² dx। দেখো এই যে ইকুয়েশনটা এখান থেকে এসছিল, আচ্ছা এটা তাহলে আমি এখানে যদি লিমিটটা বসিয়ে দিতাম তাহলে কি হতো, π/4 - 0 to 1 x⁻n+1/1 + x² dx। এটাকে আমি 1 নম্বর সমীকরণ দিচ্ছি, এটাকে আমি 2 নম্বর দিচ্ছি, অর্থাৎ n+2 বসানোর পরে যে সমীকরণটা আমরা পেলাম, যে ইকুয়েশনটা পেলাম, সেটাকে ইকুয়েশন নাম্বার 2 বলছি। এবারে নাম্বার 1 আর নাম্বার 2 ইকুয়েশন যদি আমরা যোগ করে দিই তাহলে কি আসবে, তাহলে দেখো লেফট হ্যান্ড সাইডটা আসবে, এটার ক্ষেত্রে লেফট হ্যান্ড সাইড ছিল in(n+1) প্লাস এটার ক্ষেত্রে হচ্ছে in+2 n+3 ইকুয়ালস টু, দেখো π/4 আর π/4 দুটোতেই আছে, যোগ হলে হয়ে যাবে π/2 মাইনাস ইন্টিগ্রেশন 0 to 1 এই টার্মটা প্লাস ওই টার্মটা, তার মানে কি হচ্ছে x⁻n+3 প্লাস x⁻n+1/1 + x² dx। ওকে, এরপর দেখো এটা ইকুয়ালস টু π/2, লেফট হ্যান্ড সাইড যা ছিল তাই থাকছে সেম, π/2 মাইনাস, আমি একটা জিনিস খেয়াল করে দেখো, x⁻n+1 যদি কমন নিই ভেতরে হবে 1 + x²/1 + x² dx। এটা কেটে যাবে, শুধু পড়ে থাকবে কি x⁻n+1 dx ইন্টিগ্রেশন 0 to 1। এখন ইন্টিগ্রেশন 0 to 1 x⁻n+1 dx এর ইন্টিগ্রেশন কি হবে, তোমরা রাফে করে দেখো, শুধু 1/n+2 হবে লিমিটটা বসিয়ে দেওয়ার পর।
তার মানে আমি পাচ্ছি লেফট হ্যান্ড সাইডে এই এক্সপ্রেশনটা ইকুয়ালস টু এটা। তার মানে আমি এখানে লিখে নিই আরেকবার, n+1 প্লাস i n+2 ইন্টু n+3 ইকুয়ালস টু π/2 মাইনাস 1/n+2। এবার দেখো এই যে এক্সপ্রেশনটা পেয়েছি, এই এক্সপ্রেশনটার মধ্যে আমার যে গিভেন এক্সপ্রেশনটা দেওয়া আছে an+2 প্লাস bn ইকুয়ালস টু cn, তার সঙ্গে যদি কম্পেয়ার করি তাহলে দেখো in এর কোএফিসিয়েন্টের সঙ্গে এখানের in এর কোএফিসিয়েন্ট যদি মেশাই তাহলে আমি দেখতে পাবো bn সমান হচ্ছে n+1, আর in+2 এর কোএফিসিয়েন্টের সঙ্গে কম্পেয়ার করলে পাবো an সমান n+3, আর cn হচ্ছে কনস্ট্যান্ট টার্ম, সেটা আসছে π/2 মাইনাস 1/n+2। এবার ভালো করে খেয়াল করে দেখো bn হচ্ছে n+1, n এর মান তুমি 1 2 3 করে বসিয়ে যাও, b1 b2 b3 পাবে, এবং b1 b2 b3 কিন্তু সার্টেন 1 1 1 করে বাড়তে থাকবে। তার মানে b1টা কিন্তু অ্যারিথমেটিক প্রোগ্রেশন বা বাংলায় বললে সমান্তর প্রগতিতে আসে। একইভাবে an-টাও n এর জায়গায় 1 1 করে বসাও, a1 a2 a3 পাবে, এবং প্রত্যেকটা দেখবে 1 1 করে বাড়ছে। তার মানে an-টাও একটা সমান্তর প্রগতিতে আছে বা অ্যারিথমেটিক প্রোগ্রেশনে আছে। কিন্তু cn সেরকম কোনো প্রোগ্রেশনে নেই, না অ্যারিথমেটিক প্রোগ্রেশন, না জিওমেট্রিক প্রোগ্রেশন, না হারমোনিক প্রোগ্রেশন। দেখি বুঝতে পারছো এটা কোনো প্রোগ্রেশনে নেই, এটা জাস্ট একটা কনস্ট্যান্ট। কিন্তু an আর bn কিন্তু অ্যারিথমেটিক প্রোগ্রেশনে আছে। এবার আমাদের অপশনগুলোর দিকে তাকাও। 71 এর দেখো অপশন বি বলছে b1 b2 b3 আর ap। আমি যদি n এর জায়গায় 1 2 3 বসিয়ে দিই, b1 b2 b3 পাবো, b1 আসবে 2, b2 আসবে 3, b4 আসবে b3 আসবে 4। তাহলে 2 3 4 অ্যারিথমেটিক প্রোগ্রেশনে হলো, এক এক করে বাড়লো। ঠিক একইভাবে a1 a2 a3 এটাও অ্যারিথমেটিক প্রোগ্রেশনে থাকবে। তাহলে অপশন বি অ্যান্ড অপশন ডি এই দুটো হচ্ছে আমাদের এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার। অপশন বি অ্যান্ড অপশন ডি বোথ আর দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট আমি চলে আসছি কোশ্চেন নাম্বার 72। 72 হচ্ছে মোশন অফ এ স্ট্রেট লাইন উইথ কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন বলে একটা যেই মেন্সের সিলেবাস একটা চ্যাপ্টার আছে, যেটা অনেকটা ফিজিক্সের মতো দেখতে, কিন্তু এটা ম্যাথসের চ্যাপ্টারের মধ্যে অন্তর্ভুক্ত। তো সেই চ্যাপ্টারের অঙ্ক কিন্তু আমরা কোশ্চেন নাম্বার 72-তে দেখতে পাচ্ছি। এখানে বলছে টু পার্টিকেলস এ অ্যান্ড বি মুভ ফ্রম রেস্ট, অর্থাৎ দুটো কণা বা দুটো পার্টিকেল এ আর বি স্থির অবস্থা থেকে মুভ করতে শুরু করলো অ্যালং এ স্ট্রেট লাইন, একটা সরলরেখা বরাবর, উইথ কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশন, অর্থাৎ ধ্রুবক অ্যাক্সেলারেশন মানে ত্বরণ, অর্থাৎ কনস্ট্যান্ট ত্বরণ নিয়ে শুরু করলো মুভিং, অ্যান্ড এইচ রেসপেক্টিভলি, অর্থাৎ এর যে কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশন নিয়ে শুরু করলো সেটার পরিমাণ হচ্ছে এফ, আর ভি এর কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশনের ভ্যালু হচ্ছে এইচ। এফ অ্যান্ড এইচ এই কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশন নিয়ে স্থিরাবস্থা থেকে একটা পার্টিকেল মুভ করলো বা শুরু করলো যাত্রা। ইফ এ টেক্স এম সেকেন্ডস মোর দ্যান বি, অর্থাৎ যদি এটা বি এর থেকে এম সেকেন্ড বেশি সময় নেয় এবং ডেসক্রাইবস এন ইউনিটস মোর দ্যান দ্যাট অফ বি, অর্থাৎ বি এর থেকে এন একক বেশি দূরত্ব যায়, অ্যাকুয়ারিং দ্য সেম স্পিড, দুজনেরই স্পিড একই রেখে, তাহলে কোন এখানে রিলেশনটা ট্রু হবে? এ বি সি ডি চারটে অপশানে চারটে রিলেশন দেওয়া আছে, কোন রিলেশনটা ট্রু হবে আমাকে দেখতে হবে। সবার প্রথম আমি যেটা করব সেটা হচ্ছে, দেখো এখানে এটা বলা হয়েছে বি এর থেকে এম সেকেন্ড বেশি সময় নিয়ে বি এর থেকে এন একক বেশি দূরত্ব অতিক্রম করেছে। তাহলে বিটা কত সময় নিয়েছে, বিটা কত দূরত্ব অতিক্রম করেছে সেটা ধরে নেবো। লেট বি ডেসক্রাইবস মানে গেছে কতটা, ডেসক্রাইবস এস ইউনিট, ওকে, উইথিন দ্য টাইম টি। আমি ধরলাম টি সময়ে বি এস একক দূরত্ব গেছে। তাহলে হিসেব অনুযায়ী এ কত সময় গেছে, এ তাহলে ডেসক্রাইবস এস প্লাস এন ইউনিট উইথ ইন দ্য টাইম টি প্লাস এম, যেহেতু এম সেকেন্ড বেশি সময়ে এন একক বেশি দূরত্ব গেছে। এবার একটা জিনিস খেয়াল করে দেখো, আমরা ফিজিক্সের যে ফর্মুলা পড়েছি সেটাই এখানে কাজে লাগবে। দূরত্বের ফর্মুলা যেটা হয় সেটা হচ্ছে এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এফ টি স্কোয়ার। আমরা এই ফর্মুলাটা অলরেডি ফিজিক্স ইন্ট্রোডিউস করেছি। তো এটা ইউ হচ্ছে প্রাইমারি ভেলোসিটি অ্যান্ড এফ হচ্ছে অ্যাক্সেলারেশন, টি হচ্ছে টাইম। তো এখানে একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে যেহেতু কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশন নিয়ে স্টার্ট করেছে, অর্থাৎ প্রাইমারি ভেলোসিটি কিন্তু এখানে জিরো। এখানে দেখো প্রত্যেকটা পার্টিকেল কিন্তু স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করেছে, তার মানে প্রত্যেকটা পার্টিকেলের প্রাইমারি ভেলোসিটি বা প্রাথমিক বেগ কিন্তু জিরো, যার জন্যে এর ক্ষেত্রে আমার দূরত্ব কিন্তু এস প্লাস এন ইজ ইকুয়াল টু হয়ে যাবে জিরো, অর্থাৎ ইউটিটা পুরো জিরো হয়ে গেল। হাফ এফ টি মানে হচ্ছে টি প্লাস এম, তো টি প্লাস এম এর স্কোয়ার, ওকে, এটা এক নম্বর। বি এর ক্ষেত্রে কি হবে, বি এর ক্ষেত্রে এর সমান হবে এরও জিরো, কারণ বি ও স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করেছে, প্রাইমারি ভেলোসিটি জিরো। তাহলে হাফ এইচ টি স্কোয়ার, যেহেতু বি এর
যে কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশন তার ভ্যালু হচ্ছে এইচ দেওয়া আছে। তাহলে 1 আর 2 এই দুটো থেকে আমি কি লিখতে পারবো, এস এর জায়গায় এই এসটা বসিয়ে দেবো, তাহলে হবে হাফ এইচ টি স্কোয়ার প্লাস এন ইকুয়ালস টু হাফ এফ টি প্লাস এম স্কোয়ার। ঠিক আছে, এটা 3 নম্বর। এবার লাস্টে আরেকটা ইনফরমেশন দেওয়া আছে, এরা একই স্পিড গ্যাদার করেছিল, একই স্পিড অ্যাকোয়ার করেছিল। তার মানে বি এর যা স্পিড এরও তাই স্পিড। এখন বি এর স্পিড কী করে আমরা বার করব, আমরা স্পিড কী করে বার করি, ভি ইজ ইকাল টু ইউ প্লাস এফ টি, যেখানে ভি ইজ দ্য ফাইনাল ভেলোসিটি, ইউ ইজ দ্য প্রাইমারি ভেলোসিটি, এফ ইজ দ্য অ্যাক্সেলারেশন, টি ইজ টাইম। তাহলে এক্ষেত্রে যদি আমি ভি এর ক্ষেত্রে ভেলোসিটি বার করি, প্রাইমারি ভেলোসিটি দুজনেরই 0, তো 0 প্লাস এফ টি মানে টি প্লাস এম। আর ভি বি যদি বার করি 0 এইচ টি, যেহেতু দুজনের ভেলোসিটি সেম, অতএব ভি এ ইকুয়ালস টু ভি বি, সেটা ইমপ্লাই করছে এইচ টি ইকুয়ালস টু এফ অফ টি প্লাস এম। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো, এখান থেকে আমি টি প্লাস এম বার করতে পারবো এইচ টি বাই এফ। ওকে, তাহলে এটা আমি এই টি প্লাস এমটা আমি এখানে যদি বসিয়ে দিই, তাহলে কি পাবো, হাফ এইচ টি স্কোয়ার প্লাস এন ইকুয়ালস টু হাফ এফ টি প্লাস এম স্কোয়ার, মানে এইচ টি এইচ স্কোয়ার টি স্কোয়ার বাই এফ স্কোয়ার। একটা এফ কাটবে, তার মানে এটা হচ্ছে হাফ এইচ স্কোয়ার টি স্কোয়ার বাই এফ। ওকে, এবার পুরোপুরি এটাকে আমি রাইট হ্যান্ড সাইডে নিয়ে আসবো, তাহলে এন ইকুয়ালস টু হাফ কমন যাবে, হাফ এইচ কমন যাবে অ্যাকচুয়ালি, তাহলে এটাই থাকবে এইচ টি স্কোয়ার বাই এফ মাইনাস হাফ এইচ কমন গেলে এটা হবে টি স্কোয়ার, তাহলে হাফ এইচ টি স্কোয়ার কমন গেলে এটাই থাকবে কি এইচ বাই এফ মাইনাস 1। ওকে, তার মানে হাফ এইচ টি স্কোয়ার এটা হয়ে যাচ্ছে এইচ মাইনাস এফ, ওকে, বাই কিন্তু এফ। দেখো এন সমান তাহলে আমি পেলাম হাফ এইচ টি স্কোয়ার ইন্টু এইচ মাইনাস এফ বাই এফ। এবার ভালো করে খেয়াল করে দেখো, আমরা এখানে কি করেছিলাম, টি প্লাস এম ইজ ইকুয়াল টু এইচ টি বাই এফ, তার আগে কি করেছিলাম এইচ টি ইকুয়ালস টু এফ ইন্টু টি প্লাস এম। এই লাইনটা থেকে আমরা আবার কি লিখবো, এইচ টি মাইনাস অফ এফ টি ইকুয়ালস টু এফ এম। দেখো বুঝতে পারলেন কিনা, এখানে এটাকে সিম্পলি মাল্টিপ্লাই করে দিয়েছি, দিয়ে লেফট হ্যান্ড সাইডে নিয়ে এসেছি। কারণ হচ্ছে আমরা টি এর ভ্যালুটা বের করবো, টি এর ভ্যালু এখান থেকে হবে এফ এম বাই এইচ মাইনাস এম। তাহলে এখান থেকে টি স্কোয়ার কি হবে, এফ স্কোয়ার এম স্কোয়ার বাই এইচ মাইনাস এফ স্কোয়ার। এই টি স্কোয়ারটা কেন বার করলাম, এই টি স্কোয়ারটা দেখো কাজে লাগবে কোথায় না, এখানে আমি কি পেয়েছি এন সমান এটা, বা এখান থেকে 2n f বাই এইচ ইন্টু এইচ মাইনাস এফ ইকুয়ালস টু হচ্ছে টি স্কোয়ার। আমি এই দিকে টি স্কোয়ার রেখে সব আমি লেফট হ্যান্ড সাইডে নিয়ে চলে এলাম। আবার টি স্কোয়ার মানে ওখানে কি পেয়েছি, এফ স্কোয়ার এম স্কোয়ার বাই এইচ মাইনাস এফ স্কোয়ার। একটা জিনিস খেয়াল করে দেখো, এই এতক্ষণ ধরে যা ইকুয়েশন বার করছি সব যে কটা রিলেশন আমি পেয়েছি সবের মধ্যে টি ঢুকে আছে। তো টিটা আমি যেহেতু ধরে নিয়েছি, তাই টিটা এখান থেকে হটাতে পারলেই যে রিলেশনটা টি বর্জিত যে রিলেশনটা পাবো সেই রিলেশনটাই অ্যাকচুয়ালি আমাদের অ্যান্সার হবে। তো আমাদের সর্বচেষ্টা হচ্ছে যে টিটাকে আমাদের এলিমিনেট করা, সেই জন্য টি স্কোয়ারটাকে কম্পেয়ার করে দেখো, এবার টি এলিমিনেট হয়ে গেছে, এটা ইকুয়ালস টু এটা। এবার আমি যদি সিম্পলিফাই করি তাহলে আমরা পেয়ে যাব কি, সিম্পলি এখান থেকে এইচ মাইনাস এফ একটা কেটে যাবে, তাহলে এখান থেকে চলে আসবে, আর এখানে একটা এফ কাটবে, তাহলে সিম্পলি আমার হয়ে যাচ্ছে 2n, এদিকে পড়ে আছে, এখান থেকে আসছে এইচ মাইনাস এফ। রাইট হ্যান্ড সাইডটা তাহলে কি হচ্ছে, এই এইচ এফ এম স্কোয়ার, অ্যাট লাস্ট এটা হচ্ছে টি বর্জিত এস বর্জিত এম টি বর্জিত এস বর্জিত ভি বর্জিত, আমাদের ধরে নেওয়া যে সমস্ত এখানে ভ্যারিয়েবলগুলো ছিল সেগুলো বর্জিত একটা রিলেশন। তো দিস রিলেশন ইজ দ্য রাইট অ্যান্সার। অ্যান্ড এখানে অপশান দেখো, এই অপশানটা আছে তোমাদের অপশান সি এতে বলছে এইচ মাইনাস এফ ইন্টু এন ইকুয়ালস টু হাফ এফ এইচ এম স্কোয়ার। এই টুটাকে রাইট হ্যান্ড সাইডে নিয়ে চলে গেলেই অপশান সি আসছে। তো অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার হিয়ার। এবং এখানে দেখো মাল্টিপল কারেক্ট অ্যান্সারের মধ্যে কিন্তু সিঙ্গেল কারেক্ট অ্যান্সারও হচ্ছে, অর্থাৎ এক্ষেত্রে দুটো কারেক্ট অ্যান্সার হয়নি। তো না হলে কিছু করার নেই, যটা হবে তটাই হবে, একটা হলেও কোনো অসুবিধা নেই, একটার জন্য ফুল মার্কস তোমরা পাবে। নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 73, এটা হচ্ছে অ্যাপ্লিকেশন অফ ইন্টিগ্রেশন, অর্থাৎ এটা হচ্ছে এরিয়া বাউন্ডেড বাই দ্য কার্ভের অঙ্ক। যেখানে দেখো বলা আছে দ্য এরিয়া বাউন্ডেড বাই ওয়াই ইকুয়ালস টু এক্স প্লাস 1 অ্যান্ড ওয়াই ইকুয়ালস টু কস এক্স অ্যান্ড দ্য এক্স অ্যাক্সিস ইজ। তিনটে জিনিস বলা আছে, সেই তিনটে জিনিস দিয়ে বাউন্ডেড যে এরিয়াটা তার ক্ষেত্রফলটা আমাদেরকে বার করতে হবে। কোশ্চেন নাম্বার 73, কি কি তিনটে আছে কার্ভ, এখানে প্রথম কার্ভ দেওয়া আছে
ওয়াই ইজ ইকাল টু এক্স প্লাস ওয়ান, দ্বিতীয় হচ্ছে ওয়াই ইজ ইকাল টু কস এক্স, আর দ্বিতীয় হচ্ছে এক্স অ্যাক্সিস মানে ওয়াই ইজ ইকাল টু জিরো। এই তিনটে কার্ভ দ্বারা বাউন্ডেড রিজিয়নটা বার করতে হবে। সবার প্রথম ছবিটা আঁকবো আমরা। সবার প্রথম ওয়াই ইকাল টু কস এক্সের ছবিটা আঁকি। ওয়াই ইকাল টু কস এক্স আমরা জানি এক্স ইকালস টু পাই বাই টু থেকে এক্স ইকালস টু মাইনাস পাই বাই টু পর্যন্ত দেখতে এরকম একটা অর্ধবৃত্তাকার হয়। এবার দেখো ওয়াই ইকালস টু জিরো মানে হচ্ছে এক্স অ্যাক্সিস মানে এইটা, ওকে, এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস। এখন ওয়াই ইকালস টু এক্স প্লাস ওয়ান মানে কি, এক্স মাইনাস ওয়াই ইজ ইকাল টু মাইনাস ওয়ান, দ্যাট মিনস এক্স বাই মাইনাস ওয়ান প্লাস ওয়াই বাই ওয়ান ইকালস টু জিরো। তার মানে এই যে স্ট্রেট লাইনটা দেওয়া আছে এটা তো স্ট্রেট লাইনের ইকুয়েশন। এই স্ট্রেট লাইনটা এক্স অ্যাক্সিসকে মাইনাস ওয়ান কমা জিরোতে ছেদ করেছে আর ওয়াই অ্যাক্সিসকে জিরো কমা ওয়ান। দেখো এই পয়েন্টটাই কিন্তু জিরো কমা ওয়ান, যেহেতু এক্স ইকুয়ালস টু জিরোতে কস এক্সের ভ্যালু হয় ওয়ান, তাহলে এই পয়েন্টটা যে পয়েন্টে কস এক্স ম্যাক্সিমাম, যে কার্ভটা ম্যাক্সিমাম জায়গায় গেছে এটাই হচ্ছে ওয়ান, ওয়াই ইকুয়ালস টু ওয়ান, দ্যাট মিনস এই পয়েন্টটা জিরো কমা ওয়ান। তো তাহলে যে স্ট্রেট লাইনটা হবে সেই স্ট্রেট লাইনটা আমাদের এরকম আসবে, এইটা হচ্ছে মাইনাস ওয়ান কমা জিরো। তাহলে আমাদের অ্যাকচুয়ালি রিজিয়ন কোনটা বার করতে হবে, এইটা। আমরা একটা নাম দিই, এটা এ, এটা বি, এটা সি, আর মাঝের অরিজিনটা হচ্ছে ও। তাহলে দেখো যে শেডেড রিজিয়নটা আছে সেই শেডেড রিজিয়নটা হচ্ছে এ ও বি সি। এই রিজিয়নটার এরিয়াটা বার করতে হবে। এই রিজিয়নটার মধ্যে দেখো এ ও সি হচ্ছে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল যেহেতু, তাহলে আমি প্রথম এরিয়া অফ এ ও বি সি সমান এরিয়া অফ ডেল্টা অর্থাৎ ট্রায়াঙ্গেল এ ও সি প্লাস এরিয়া অফ ও বি সি, ঠিক আছে, এই এরিয়াটা। তো এ ও সি এর এরিয়াটা কি হবে, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ভূমি মানে হচ্ছে ও এ, উচ্চতা মানে হচ্ছে ও সি, প্লাস এরিয়া অফ ওবিসি। ওবিসি হচ্ছে এই পোর্শনটার এরিয়াটা, তাহলে সেটা হবে দেখো এক্স ইকালস টু জিরো টু পাই বাই টু কস থিটা ডি থিটা, ওকে। এখন ও এর ভ্যালু কত, এ পয়েন্টটা হচ্ছে মাইনাস ওয়ান কমা জিরো, অতএব ও এ সমান ওয়ান, সি হচ্ছে জিরো কমা ওয়ান, তাহলে ও সি সমান ওয়ান। তাহলে ও এ ও সি দুটোই যদি ওয়ান হয় তাহলে হাফ ইন্টু ওয়ান প্লাস এটা হয়ে যাচ্ছে জিরো টু পাই বাই টু। আচ্ছা জিরো টু পাই বাই টু আর লিখবো না, এটা একবারে যদি আমি ইন্টিগ্রেশন করি সাইন থিটা জিরো টু পাই বাই টু, তাহলে এটা আসছে হাফ, এটার লিমিট বসালে দেখো আসবে ওয়ান, তাহলে 3/2 হবে অ্যান্সার। এখানে অ্যান্সার দেখো অপশান বি। এটারও কিন্তু একটাই মাত্র উত্তর সঠিক হচ্ছে, কোনো অসুবিধা নেই, মাল্টিপল কারেক্ট অ্যান্সার যতই হোক একটা উত্তর হলে একটাই হবে। কোশ্চেন নাম্বার 74 দেখো, এটা কিন্তু একটা জিপি এবং একটা কোয়াড্রেটিক ইকুয়েশন এবং জিপি দুটোর সম্মিলিত একটা প্রবলেম এখানে দিয়েছে। যে প্রবলেমটা বলছে x1 x2 হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস এ ইকুয়ালস টু জিরো, এই কোয়াড্রেটিক ইকুয়েশনের রুট, আর x3 x4 হচ্ছে আর একটা অপর কোয়াড্রেটিক ইকুয়েশনের রুট, যেখানে x1 x2 x3 x4 এগুলো সব কিন্তু ক্রমবর্ধমান, অর্থাৎ x1 লেস দ্যান x2 লেস দ্যান x3 লেস দ্যান x4, এবং x1 x2 x3 x4 আর ইন জিপি অর্থাৎ জিওমেট্রিক প্রোগ্রেশন অর্থাৎ গুণোত্তর প্রগতিতে আছে x1 x2 x3 x4 চারটে। তাহলে ভ্যালু অফ এ বি অর্থাৎ এ ইন্টু বি এর ভ্যালুটা কি হবে। সবার প্রথম দেখো একটা ইকুয়েশন এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস এ ইকুয়ালস টু জিরো, এর রুট হচ্ছে কি কি, এর রুট হচ্ছে একটা x1 একটা x2, আর একটা ইকুয়েশন দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস 12x প্লাস বি ইকুয়ালস টু জিরো, এর একটা রুট x3 আর একটা রুট x4। এখন কোয়াড্রেটিক ইকুয়েশনকে কাজে লাগাও ফার্স্ট, জিপিটিপি পরে করবো। কোয়াড্রেটিক ইকুয়েশন থেকে আমি যাচ্ছি সাম অফ দ্য রুটস ইকুয়ালস টু হয়ে যাবে 3, এর ক্ষেত্রে সাম অফ দ্য রুটস ইকুয়ালস টু হয়ে যাবে 12, এক্ষেত্রে প্রোডাক্ট অফ দ্য রুট হয়ে যাবে এ, এক্ষেত্রে প্রোডাক্ট অফ দ্য রুট হয়ে যাবে বি। তার মানে একটা জিনিস নিশ্চয়ই বুঝতে পারছো, এ ইন্টু বি সমান কি x1 x2 x3 x4, এই চারটে রুটের প্রোডাক্টটা হচ্ছে এবি। এই x1 x2 x3 x4 এই যে প্রোডাক্টটা রাইট হ্যান্ড সাইডে আছে এর ভ্যালুটা আমাদেরকে বার করতে হবে। এবার আসবো আমরা জিপির প্রশ্নে। জিপি কি বলা আছে না, x1 x2 x3 x4 চারজনই জিপি সিরিজে আছে। এখন চারটে যদি নাম্বার জিপি সিরিজে থাকে তাহলে আমরা তাকে লিখতে পারি, প্রথম নাম্বারটা x1 ইকুয়ালস টু পি হতে পারে, x2 ইকুয়ালস টু পি আর হবে, x3 ইকুয়ালস টু পি আর স্কোয়ার হবে, x4 ইকুয়ালস টু পি আর কিউ হবে, আরও থাকলে এইভাবে আমরা চলতে থাকতো। তো চারটে আছে, চারটেই হবে, যেখানে পি হচ্ছে জিপি সিরিজের ফার্স্ট এলিমেন্ট বা ফার্স্ট টার্ম অ্যান্ড আর হচ্ছে কমন রেশিও।
এবার একটা জিনিস দেখো, এখানে আমাদের x1 প্লাস x2 বাই x3 প্লাস x4 এটা করলে কি হবে 3/12। এখন x1 x2 জায়গায় এই ভ্যালুগুলো পুট করে দাও, তাহলে x1 p1 প্লাস r নিচে p r স্কোয়ার প্লাস r কিউব সমান হচ্ছে 1/4। ওকে, পি পি কেটে যাচ্ছে, ওপরে 1 প্লাস আর, নিচে কিন্তু r স্কোয়ার কমন নিলে 1 প্লাস আর সমান 1/4। আবার 1 প্লাস আর কেটে গেলে এখান থেকে r স্কোয়ার সমান 4 বা r সমান কিন্তু প্লাস মাইনাস 2। এবার একটা জিনিস দেখো, r এর মান +2 হতে পারে -2 হতে পারে। যদি r এর মান -2 হয় সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে x1 হয়ে যাবে -2p, x2 হয়ে যাবে x1 হবে p, x2 হয়ে যাবে -2p, x3 হয়ে যাবে কি +4p। ওকে, x4 আবার হয়ে যাবে -8p। তাহলে -2 এর জন্য x1 লেস দ্যান x2 লেস দ্যান x3 লেস দ্যান x4 এই যে ইনক্রিজিং সিস্টেমটা রয়েছে এটা কি ফলো করবে? করবে না, কারণ x1 পজিটিভ থাকবে, x2 নেগেটিভ হয়ে যাবে, x3 পজিটিভ হবে, x4 নেগেটিভ হয়ে যাবে। তাহলে কি করে এই মেনটেন করবে কন্ডিশনটা? তাহলে r এর ভ্যালুটা এখান থেকে পরিষ্কার r নট ইকুয়ালস টু -2 হবে। তাহলে r নট ইকুয়ালস টু -2 হওয়ার অর্থ কি r ইকুয়ালস টু 2 হবে। এখন r ইকুয়ালস টু যদি 2 হয় তাহলে আমাদেরকে দেখো x1 x2 x3 x4 বাকি কথা হচ্ছে এই চারটের ভ্যালু আমাকে বার করতে হবে। চারটের ভ্যালু বার করবো, পুট করে দেবো, এবির ভ্যালু পাবো। এই চারটের ভ্যালু বার করতে গেলে r এর ভ্যালু p এর ভ্যালু দুটোই চাই। r এর ভ্যালু পেয়ে গেছি 2, আমাদের এবার উদ্দেশ্য হচ্ছে p এর ভ্যালুটা বার করা। তো p এর ভ্যালু বার করার জন্য দেখো এখানে এই যে ইকুয়েশনটা আছে এই ইকুয়েশনে x1 x2 এর ভ্যালুটা পুট করে দেবো। দ্যাট মিনস x1 প্লাস x2 ইকুয়ালস টু 3, তাহলে p ইন্টু 1 প্লাস r ইকুয়ালস টু 3, দ্যাট মিনস p ইন্টু r মানে 2 ইকুয়ালস টু 3, দ্যাট মিনস p ইকুয়ালস টু 1। তাহলে p ইকুয়ালস টু 1, r ইকুয়ালস টু 2, তাহলে x1 কত হবে 1, x2 কত হবে 2, x3 কত হবে 4, x4 কত হবে 8। তাহলে এদের তিনজনের প্রোডাক্ট কত হবে ab ইকুয়ালস টু 1 ইন্টু 2 ইন্টু 4 ইন্টু 8, তার মানে 4 দুগুণে 8, 8 8 64। তো ভ্যালু অফ দ্য ab ইজ 64 অ্যান্ড এখানেও সিঙ্গেল কারেক্ট অপশন হয়ে যাচ্ছে। তাহলে দেখতে পাচ্ছ মাল্টিপল কারেক্ট অ্যান্সারের ক্যাটাগরি 3তেও কিন্তু অনেক অঙ্ক আসবে সিঙ্গেল কারেক্ট অ্যান্সার। ওকে, 2019 সালের সর্বশেষ কোশ্চেন হচ্ছে কোশ্চেন নাম্বার 75। সর্বশেষ কোশ্চেনটা যতটা সহজ হয় ততটাই সহজ দেওয়া হয়েছে। কেন তোমরা দেখলেই বুঝতে পারবে, এটা এইচএস লেভেলের থেকেও সহজ, এতটাই সহজ অঙ্কটা। অঙ্কটা কি বলছে, ইফ থিটা বিলংস টু আর, অর্থাৎ থিটা অবভিয়াসলি একটা রিয়েল নাম্বার হবে, অ্যান্ড 1 মাইনাস আই কস থিটা বাই 1 প্লাস 2i কস থিটা ইজ রিয়েল নাম্বার, দেন থিটা উইল বি। থিটার ভ্যালুটা কি হবে? তাহলে অবভিয়াসলি একটা কমপ্লেক্স নাম্বারকে বলা হয়েছে, আই দিয়ে একটা এক্সপ্রেশনকে বলা হয়েছে এটা রিয়েল নাম্বার হবে। তাহলে অবভিয়াসলি আমরা কী করবো না, এই যে এক্সপ্রেশনটা আছে এর রিয়েল পার্ট আর ইমাজিনারি পার্টকে সেপারেট করবো, দিয়ে ইমাজিনারি পার্টটাকে 0 করে দেবো, সেখান থেকে কস থিটার সেখান থেকে থিটার ভ্যালুটা পেয়ে যাবো। খুব ইজি অঙ্ক। দেখো প্রথমেই হচ্ছে 1 মাইনাস আই কস থিটা বাই হচ্ছে 1 প্লাস 2i কস থিটা। এখন এই রিয়েল পার্ট আর ইমাজিনারি পার্ট আলাদা করার জন্য কি করতে হয়, ওপর নিচে র্যাশনালাইজ করতে হয় 1 প্লাস 2i কস থিটা, তাহলে নিচে গুণ করতে হবে 1 মাইনাস 2i কস থিটা, ওপরে 1 মাইনাস i কস থিটা ইন্টু 1 মাইনাস 2i কস থিটা। ওকে, এবার এটাকে আমি যদি সিম্পলিফাই করি নিচেটা তো অবশ্যই আসবে 1 প্লাস 4 কস স্কোয়ার থিটা, পুরো রিয়েল, এটা নিয়ে কোনো চাপ নেই, কারণ র্যাশনালাইজ করার পর আমাদের নিচেটা আমাদের উদ্দেশ্যই হয় র্যাশনালাইজ করে নিচের হরটাকে ডিনোমিনেটরটাকে রিয়েল আনা। এবার ওপরটা কি আসছে দেখো, ওপরটায় আমার রিয়েল পার্টটাকে আমি আলাদা রাখবো, যেটা হচ্ছে 1 প্লাস 2 কস স্কোয়ার থিটা, এটা রিয়েল পার্ট। তারপরে দেখো ইমাজিনারি পার্টটা হচ্ছে মাইনাস আই আর এখানে 2i মাইনাস 3i কস থিটা। তার মানে আমি দেখতে পাচ্ছি এটাকে যদি সাজিয়ে নিই 1 প্লাস 2 কস স্কোয়ার থিটা বাই 1 প্লাস 4 কস স্কোয়ার থিটা, এটা রিয়েল পার্ট, ইমাজিনারি পার্ট হচ্ছে মাইনাস 3i কস থিটা বাই 1 প্লাস 4 কস স্কোয়ার থিটা। যেহেতু এটা সম্পূর্ণ রিয়েল নাম্বার তাহলে এই ইমাজিনারি পার্টটা 0 হবে, এটা 0 হলে অবভিয়াসলি কস থিটা সমান 0 হবে, তাহলে কস থিটা সমান 0। এখন এবার একটা জিনিস খেয়াল করে দেখো, তোমাদের ত্রিকোণমিতিক অপেক্ষকের সাধারণ সমাধান বা জেনারেল সলিউশন অফ ট্রিগোনোমেট্রিক ফাংশন যে চ্যাপ্টারটা তোমরা পড়েছো সেখানে নিশ্চয়ই কস থিটা ইকুয়ালস টু 0 হলে থিটা ইকুয়ালস টু তোমরা কী পেতে 2n প্লাস 1, এটা সাধারণ সমাধান করতে হবে 2n প্লাস 1 ইন্টু পাই বাই 2, যেখানে n ইকুয়ালস টু কী হবে, n ইকুয়ালস টু হবে 0 1 2 3, দ্যাট মিনস n বিলংস টু i।
তাহলে এখানে দেখো একদম সবার প্রথমেই যে অপশানটা রয়েছে জলজল করছে অপশান এ, এটাও সিঙ্গেল কারেক্ট অ্যান্সার। এবং এর সাথে সাথেই 2019 সালের কমপ্লিট সলিউশন হয়ে গেল। যদি তোমরা আগের পার্টগুলো না দেখে থাকো তাহলে অবশ্যই উপর আই বাটনে ক্লিক করো, সেখানে 2019 2020 কমপ্লিট সলিউশন করানো আছে, সব কটা পার্ট তোমরা এক জায়গায় পেয়ে যাবে। এর পরের ক্লাস থেকে তোমরা 2018 সালের সলিউশন পাবে এবং আশা করছি ডব্লিউবি যেটা বলি 2021 হয়তো 17 জুলাইয়ের আগে কিন্তু আমরা 2018টাকে কমপ্লিট করে দেবো। তো অ্যাট লিস্ট এই 3টে সালের তোমরা সলিউশনগুলো প্রিভিয়াস ইয়ার সলিউশন প্র্যাকটিস করে যাও ভালো করে, আশা করি তোমাদের অনেকটাই হেল্পফুল হবে। আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করলাম, দেখা হবে নেক্সট ক্লাসে, ততক্ষণের জন্য ভালো থেকো এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।